পরীক্ষা কবে আপু রুটিন জানেন কিছু? আমি কিচ্ছু জানি না। শুধু ওই দিন প্রেজেন্টেশন করবেন। ঠিক আছে, আমি তাহলে চলে যাই। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছে, 17 জন আছে। আমি শুরু করি। কেউ যদি এর মধ্যে ঢুকতে না পারে তাহলে আমাকে জানাতে বলুন। এতক্ষণে অর্ধেক ক্লাস হয়ে যেত। এই কি এক যন্ত্রণার মধ্যে। আচ্ছা, সবাই 40 মিনিট পর আবার জয়েন করবেন, ঠিক আছে? বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটা দেখছিলাম এর আগে। প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু স্টেপস আছে। আমরা জানি যে এটা একটা, আপনারা আশা করতেছি সাথে সাথে পড়াশোনাগুলো করবেন, নাহলে মনে থাকবে না। এটা খুব ইম্পর্টেন্ট। তো অনেকে কালকে একটা জিনিস বারবার ভুল হয়ে যাচ্ছে প্রবলেম টু এক্সিকিউটিভিতে। আমরা ইনপুট, অ্যাক্টিভিটি, আউটপুট, অবজেক্টিভ, গোল, এই হায়ারার্কিতে যাব। আমি প্রথম থেকেই বলতেছি। এবং আউটপুট কিন্তু আউটকাম নয়। আউটপুট ইজ দ্য কমপ্লিশন অফ দ্য অ্যাক্টিভিটিস। সুতরাং এখানে আপনারা যারা আউটপুট হিসেবে ইমিডিয়েট রেজাল্ট যখন লিখবেন, ইমিডিয়েট রেজাল্ট হচ্ছে আউটপুট। আর যদি কেউ আউটকাম লেখেন সেটা আলাদা। তাহলে ইমিডিয়েট রেজাল্টটা যখন আমরা লিখি অবজেক্টিভ ট্রিতে, তখন এনশিওর করা হয়। অ্যাক্টিভিটিকে এনশিওর করলে মানে এটা যে করা হয়েছে এটাই হচ্ছে আউটপুট। সুতরাং এটা এনশিওর করতে হবে যে হ্যাঁ, আসলে কাজটা আমি যে প্ল্যান করেছিলাম এটা করা হয়েছে। সেজন্য আউটপুটটা লেখা হয়। এবং আউটপুট আর অবজেক্টিভের মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আউটকাম। আউটকাম হচ্ছে আপনার যে কাজগুলো করেছেন তার কিছু আউটকাম, হয়তো সিঙ্গেল আউটকাম আমি অ্যাচিভ করলেন। আপনারা দেখেছেন আমরা অবজেক্টিভস লেখছে কেন? এস, কারণ অবজেক্টিভ একটা বড় বা পারপাস আমরা একটা বড় রাখি, যেটা কোর প্রবলেমের সাথে কানেক্টেড থাকে। কোর প্রবলেম যেটা, সেটাকেই রিডিউস করতে চাই। কিন্তু এটা রিডিউস করতে গেলে আমাদের আরো অনেকগুলা ছোট ছোট অবজেক্টিভ থাকে। ছোট ছোট অবজেক্টিভ কেন বলতেছি? আমরা বলি যে অ্যাওয়ার দ্য পিপল, টু অ্যাওয়ার দ্য পিপল, তাহলে এটা একটা অবজেক্টিভ। তারপরে হচ্ছে যে টু, যে কাজগুলোই আপনি লেখেন ওগুলো কিন্তু সবই একটা ছোট ছোট অবজেক্টিভ। ওই কাজগুলো আমি অ্যাকমপ্লিশ করতে চাই। তাহলে সেইভাবে যদি আমি চিন্তা করি, আচ্ছা এখানে আমি আপনাদেরকে প্রথম দিনই আমার ক্লাসের একটা রুল বলছিলাম যে যে যেখানেই থাকেন, যদি সমস্যা না হয় মিউট করে ভিডিও অন রাখবেন। আমি তো আমার ভিডিও অন করছি, কিন্তু আপনারা সবাই ভিডিও অফ করে বসে থাকলে আমি এটা কমফোর্ট ফিল করি না ক্লাসটা নিতে। সবাই ভিডিও অন করেন। এই অ্যাডাল্ট লার্নিং এ বারবার এক কথা বলতে হয় না। আপনারা তো আর ব্যাচেলার না যে আপনাদের সবাইকে বারবার আমার এই প্রত্যেক ক্লাসে এই কথাটা বলতে হবে। সবাই মিউট থাকেন, ভিডিও অন রাখেন, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার সাথে আছেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হ্যাঁ, ওকে মারুফ, ট্রাই করেন, যদি হয় হবে, না হলে নাই। সবাই অন করে রাখেন ভিডিও। হুয়াই থেকে কে ঢুকছে? জানতে হবে। হুয়াই থেকে ঢুকলেন কে? হুয়াই Y7 Pro থেকে কে ঢুকছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমি বন্যা, সানোয়ারা খানম বন্যা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ভিডিও অন রাখবেন। সবাই মিউট করে রাখেন, ভিডিও অন রাখেন। ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের যখন আমরা প্রজেক্ট প্রপোজাল লিখতে যাব, যে ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়েছি, ওখানে দেখবেন যে অবজেক্টিভের সাথে যদি কোনো আরো স্পেসিফিক অবজেক্টিভ বা আউটকামস গুলা আপনারা লিখতে চান, আউটকাম লিখলে সবসময়ই আউটকাম হবে হয়ে যাওয়া জিনিস, মানে সেটা লেখার স্টাইল আর অবজেক্টিভ লেখার স্টাইল এক না। অবজেক্টিভ সবসময় টু দিয়ে হবে। আর আউটপুট হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য অ্যাক্টিভিটিস। সুতরাং সেই অ্যাক্টিভিটি যা হবে সেগুলোর আউটপুট আসবে। সুতরাং আমরা এখানে যদি পরবর্তীতে আউটকাম লিখি, আমাদের প্রজেক্ট প্রপোজাল একটা জায়গায় লেখা আছে দেখবেন গোল, অবজেক্টিভ, আউটকাম, মানে ফরম্যাট। সেই আউটকাম গুলা হবে কিন্তু যেগুলো আমি অ্যাচিভ করতে চাই, শুধু অ্যাকমপ্লিশমেন্ট না। যেই আউটকাম গুলা আমি এই ছোট ছোট অ্যাক্টিভিটি গুলার মাধ্যমে অ্যাচিভ করতে চাই, এবং সেগুলা পরে আমাকে অবজেক্টিভ অ্যাচিভ করতে সাহায্য করবে। সুতরাং আউটকাম যারা লিখবেন আমাদের প্রজেক্ট প্রপোজাল রাইট আপে, তারা কিন্তু আউটকাম গুলো বড় বড় করেই লিখতে পারেন, যে আমি এটা অ্যাচিভ করবো। ওটা ছোট ছোট জিনিসগুলো, যেমন এতজন মানুষ অ্যাওয়ার হবে, একটা সেন্টার স্ট্যাবলিশ হবে,
অ্যান্টিনেটাল কেয়ারকে ইয়ে করব, অথবা যারা এডুকেশন নিয়ে করছে এডুকেশন স্ট্যাবলিশড হবে, অথবা এই ধরনের জিনিসগুলো যারা করতেছেন ওবেসিটি মানে সব মিলায় তারপরে অবজেক্টিভটা অ্যাচিভ হবে। তো এইটা খেয়াল রাখতে হবে যে আউটকাম যখন লিখবো তখন কিন্তু অ্যাক্টিভিটির যেই জিনিসগুলোকে আমি অ্যাক্টিভিটি করতেছি এবং সেগুলোকে অ্যাচিভ করাটাই আউটকাম। আর আউটকাম যদি সবগুলো অ্যাচিভ করে ফেলি তাইলে আমি অবজেক্টিভটা অ্যাচিভ করবো। সুতরাং এইগুলোর মধ্যে কোনো মানে এখন আর কনফিউশন থাকার কথা না। আউটকাম এই যে এখানে আবার দেওয়া কনফিউশন আউটকাম আর আউটপুট, তো এখানে আপনাদের যেন এই জিনিসটা গন্ডগোল না হয়। আউটপুট হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভিটি অ্যাকমপ্লিশমেন্ট, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হেল্ড, তারপরে হচ্ছে সেন্টার স্ট্যাবলিশড, তারপরে গুড হাইজিন মেনটেইনড, এরকম আর কি যে কাজগুলো আপনি করেছেন সেগুলার জাস্ট একটা ফলশ্রুতি হচ্ছে আউটপুট। কিন্তু যখন আউটকাম লিখবেন তখন আসবে পিপল অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে সার্ভিস এনশিওর্ড, তারপরে হাইজিন মেনটেন এনশিওর্ড, এগুলো সব হচ্ছে আউটকাম যে তারা গুড হাইজিন মেনটেন করছে, এখন করছে। আমি আউটকামে দেখলাম কি যে এখন তারা গুড হাইজিন মেনটেন করছে, গুড সার্ভিস পাচ্ছে, তারপরে সাস্টেনেবল কিছু ম্যাডাম, মানে সাস্টেনেবল কিছু যেটা সাস্টেইন হচ্ছে। সাস্টেনেবল কিছু মানে না, সাস্টেনেবলও না, আউটকাম যে সবসময় সাস্টেনেবল হবে তাও না। আচ্ছা আউটকাম, আউটকাম মানে আপনি যে কাজগুলা করলেন তার একটা ফলাফল আপনি পেয়েছেন, কিন্তু আউটপুট মানে কিন্তু ফলাফল না। এই কথাটা আমি বারবার বলেছি। আউটপুট যখন লিখছেন ইমিডিয়েট রেজাল্টস আর আউটকাম হচ্ছে আমরা লিখি যে অ্যাক্টিভিটি গুলো করা হয়েছে, আউটকাম হয়েছে, কোনো কিছু আসছে আমার হাতে। যেমন আমরা আমরা প্রায় লিখি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রায় সবারই আছে অ্যাক্টিভিটিতে, তাই না? কারণ আমরা পাবলিক হেলথ অ্যাওয়ারনেস ছাড়া হেলথ এডুকেশন সেশন, তারপরে লিখেছি হেলথ ফ্যাসিলিটি সেন্টার স্ট্যাবলিশ, তারপরে ইকোনমি পোভার্টি, তারপরে ট্রেনিং, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাহলে আমি যদি আউটকাম চিন্তা করি তাহলে আমি চিন্তা করবো যে যাদেরকে আমি অ্যাওয়ার করেছি তারা অ্যাওয়ার হয়েছে কিনা, তাহলে পিপল আর অ্যাওয়ার্ড, এটা হবে আউটকাম। আমি অ্যাওয়ারনেস ডেভেলপ করছে অ্যামং দ্য পিপল, দ্যাট ইজ আউটকাম। ট্রেনিং হয়েছে, তা আমি লিখলাম যে হেলথ প্রফেশনালস আর ট্রেইনড, তাহলে ট্রেইনড হেলথ প্রফেশনাল তৈরি করছি আমরা, প্রডিউস ট্রেইনড হিউম্যান রিসোর্সেস, তাহলে এটা হলো আউটকাম। তাহলে এই সবগুলো আউটকাম যখন হবে যে আমি এটা করলাম ওটা করলাম, তারপরে গিয়ে আমি বলবো যে আসলেও আউটকাম অ্যাচিভ হয়েছে, এখন আমি অবজেক্টিভে যাব। যখন সব হয়ে যাবে, পিপল অ্যাওয়ার হবে, হেলথ সেন্টার স্ট্যাবলিশ হবে, গুড সার্ভিস এনশিওর হবে, ট্রেনিং হবে, অ্যাডভোকেসি মিটিং হবে, সবকিছু করতে হবে, তখন আহ, এটা অবজেক্টিভ আমি অ্যাচিভ করব। সুতরাং আউটপুট আর আউটকাম এক নয়। যারা ইমিডিয়েট রেজাল্টস লিখেছেন বা আউটকাম লিখেছেন তারা ঠিকই আছে, কিন্তু লিখবেন যে এনশিওর্ড, তারপরে হচ্ছে ট্রেনিং স্কিল, ধরেন বার্থ অ্যাটেন্ডেন্ট স্কিলড, বার্থ অ্যাটেন্ডেন্ট ডেভেলপড, তারপরে অ্যান্টিনেটাল কেয়ার এনশিওর্ড করা হয়েছে, বা পিপল অ্যান্টিনেটাল রেগুলার অ্যান্টিনেটাল কেয়ার এখন নিচ্ছে। কিন্তু এগুলার সাথে গিয়েই কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করব যারা ম্যালনিউট্রিশন চান করতে, ম্যালনিউট্রিশন এবং দ্য চিলড্রেন, তাহলে ম্যালনিউট্রিশনের কারণে ফুড ইনটেক হয়নি, তাহলে প্যারেন্ট অ্যাওয়ার হয়েছে, ব্যালেন্স ডায়েট এনশিওর করা হয়েছে, বাচ্চাদের এসব এসব ছোট 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 জিনিসগুলোকে আগে আমরা আউটকাম হিসেবে পেতে চাই। আউটকাম হচ্ছে আমার রেজাল্ট, তাহলে এগুলা বারবার কনফিউশন করে হয়ে যাচ্ছে। তারপর আমরা বেনিফিশিয়ারি পড়েছি, স্টেক হোল্ডার পড়েছি, টার্গেট গ্রুপ কারা পড়েছি, তারপরে লগ ফ্রেম অ্যাপ্রোচ, লগ ফ্রেম অ্যাপ্রোচটা দুটো ফেজে আছে, এগুলো পড়েছিলাম। তো এগুলো আসে পরীক্ষায়, আমি আবারও বলে দিলাম, রিটেনেও আসে। আপনাদেরকে লিখতে হবে যে হোয়াট ইজ লগ ফ্রেম অ্যাপ্রোচটার মধ্যে কি ফেজগুলা কি, এবং ফেজের ডেসক্রিপশন যে কোনো একটা ফেজ আসতে পারে, অ্যানালাইটিক ফেজ আর প্ল্যানিং ফেজের মধ্যে কি রিলেশন। তাহলে হোয়াট ইজ LFM, লগ ফ্রেম ম্যাট্রিক্স কি, এখানে লেখাই আছে, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ। সুতরাং এটা আসে, এবং এটা কি জন্য করা হয়, অ্যাবাউট দ্য প্রজেক্ট অবজেক্টিভ আউটকাম অ্যাক্টিভিটি সিস্টেমেটিক অ্যান্ড লজিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স। তাহলে এটা 16 সেল কলাম থাকে, এটা হলো সেই জিনিস। উপরে এটা থাকবে অবজেক্টিভ, ফেকালিটি, মিন সাবজেকশন, অ্যাজাম্পশন, এমনি নিচেরটা হচ্ছে 16 সেল। এখানে আপনি দেখেন প্রত্যেকটা যে দেওয়া আছে গোল, অবজেক্টিভ, আউটপুট, অ্যাক্টিভিটিস এবং ইনপুট, এটাই ছিল আমার কিন্তু সেই হায়ারার্কিটা। আমরা ইনপুট দিব, আমরা রিপোর্ট প্রদান করব, আমরা অ্যাজাম্পশন করব, করে অ্যাক্টিভিটি পারফর্ম করব। আপনারা অনেকেই আপনারা অ্যারো চিহ্ন দিচ্ছেন এইভাবে, গোল, অবজেক্টিভ, আউটপুট, অ্যাক্টিভিটিস। নো, আমরা আগে ইনপুট দিব, রিসোর্স ছাড়া অ্যাক্টিভিটি হবে না, অ্যাক্টিভিটি না করলে আউটপুট হবে না, আউটপুট না করলে আউটকাম আসবে না, আউটকাম না আসলে অবজেক্টিভ হবে না, অবজেক্টিভের গোল হবে না। আমি আবারও বলতেছি কারণ এটা বারবার ভুল হয়ে যাচ্ছে, এটা একটু করার সময় চিন্তা করে দেখতে হবে। অ্যারো চিহ্ন সবসময় নিচ থেকে উপরের দিকে, ইভেন প্রবলেম ট্রিতেও তাই।
প্রবলেমটিতেও তাই। প্রবলেম কজ আছে বলেই প্রবলেম। প্রবলেমের কজ আমরা আইডেন্টিফাই করছি উপর থেকে নিচের দিকে, কিন্তু আসলে কজগুলো আছে বলে প্রবলেমটা হয়েছে বলে ইফেক্টটা হয়েছে বলে আমি গোলটাকে চিন্তা করছি। তাহলে সবসময় নিচ থেকে উপর দিকে অ্যারো চিহ্ন যাবে। আমি কিছু কিছু কমন ভুলের কথা বলে দিচ্ছি। আর আন্ডারলাইং কজ আর রুট কজের মধ্যে অনেকে ডিফারেন্স করতে পারছেন না। রুট কজ সবসময় বিলিফ, অ্যাটিটিউড এবং ইগনোরেন্স, কালচার, সোশ্যাল নর্মস, কাস্টমস, এগুলা হবে রুট নর্মস, রিলিজিয়াস নর্মস। কারণ রুট কজ মানে রুট, মানে যেটা মানুষের বেসিক থেকে আসে, কিন্তু কোনো কিছুর অভাব এটা রুট কজ নয়। সেখানে রুট কজ গুলাকে আপনারা ভাবতেছেন যে আন্ডারলাইং কজ বড় হয়ে যায়। আন্ডারলাইং কজ 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার, আপনার যত ইচ্ছা আপনি করতে পারেন। সুতরাং আপনি শুধু বাড়াবেন নিচের দিকে ঘর আর অ্যারো বাড়াবেন, কিন্তু রুট কজ কে আনতে হবে এমন কোনো কথা নেই। ওকে, আমাদের প্রায় 25 জন আমরা জয়েন করেছি, গুড। তাহলে আমাদের গোল কি, অবজেক্টিভ কি, আউটপুট কি, এটা না পড়লে কিন্তু এটা লিখতে পারবেন না। লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স করার জন্য ওভিআই হচ্ছে স্মার্টলি স্পেসিফিক কিছু অবজেক্টিভলি ভেরিফায়েবল ইন্ডিকেটর। এটা আমি বলেছি যে এটা আমি কাউন্ট করার জন্য আমি করব যে এতগুলা ট্রেনিং আমি দিয়েছি, অবজেক্টিভ এতজনকে ট্রেনিং দেওয়া হবে বা এত পার্সেন্ট মানুষকে কভার করা হবে, আমি পার্সেন্ট ইন্ডিকেটর হিসেবে দেখি। ওভিআই হচ্ছে ইন্ডিকেটর মানে তার একটা নিউমারেটর থাকবে, একটা ডিনোমিনেটর থাকবে। আপনি একটা সবকিছু একবারে আপনি করতে পারবেন না। আপনার ডিনোমিনেটর হবে সবসময় আপনার স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া লাগবে। আপনারা সবাই ভেগ করছেন এখন, ঠিক আছে, কিন্তু আপনি যখন এখন প্রবলেম আমাকে আগামী সপ্তাহে কিন্তু ড্রাফট জমা দিবেন, প্রজেক্ট প্রপোজাল এবং লগ ফ্রেম। প্রজেক্ট প্রপোজাল যখন লিখবেন তখন ওখানে একটা দেখবেন জিওগ্রাফিক্যাল কাভারেজ বা জিওগ্রাফিক্যাল এরিয়া একটা টপ ইয়েই আছে, আমি যে পাঠাইছি ফরম্যাটে দেওয়াই আছে। তো যখন আপনি জিওগ্রাফিক্যাল এরিয়াটা করবেন তখন আপনার জানা হয়ে যাবে ওই এরিয়ার বর্ণনা দিতে হবে। তো আপনার ওই এরিয়াতে আপনার মানুষ কতজন, অ্যাডাল্ট পপুলার, এগুলো আপনারা গুগল থেকে দেখে নেবেন যে আপনি যে উপজেলায় করতে চান, যে সিটিতে করতে চান, যে আরবানে, সেটা কোন সিটি কর্পোরেশনে পড়ছে, কোন ওয়ার্ডে পড়ছে, এইগুলা করে গুগল থেকে ছবিও বের করে নেবেন এবং এরিয়া কাভারেজ দিবেন। সেখানে আপনি দেখবেন যে আপনার পপুলেশন কত কাভারেজ, এগুলো আছে কিন্তু জেন্ডার কজন মেল ফিমেল কাভার করছেন, জেন্ডার, তারপরে কতজন পপুলেশনকে কাভার করতেছেন। এখন আপনি সেই অনুযায়ী একটা মানুষকে সার্ভিস দিতে গেলে কতগুলা মানুষকে ট্রেন করতে হবে, কতগুলো প্যারেন্টকে আপনি অ্যাওয়্যার করতেছেন, সেইভাবে আপনি পার্সেন্টেজ করবেন যে 30% অ্যাওয়্যার হবে, 70% কাজ হবে, 100% হতে পারে। তাহলে ইন্ডিকেটর হবে আপনি যাদেরকে করতে চান তাদেরকে আপনি তাদের কত পার্সেন্ট কাভার করবেন বাই ডিনোমিনেটর, মানে টোটাল পার্সেন্ট। তাহলে ওইভাবে হচ্ছে ইন্ডিকেটর, এটা বোঝার জন্য বললাম। ইন্ডিকেটরগুলো সেট করবেন, তারপরে সেই পার্সেন্টেজটা ওখানে বসাবেন লগ ফ্রেমে। তাহলে আমরা ওভিআই এভাবে চিন্তা করব। আর স্মার্ট হতে হবে এর জন্য অবজেক্টিভ সবসময় হচ্ছে ওভিআই হচ্ছে মানে মিজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড। স্মার্ট সবসময় আসে অনেক সময় পরীক্ষায় যে হোয়াট ইজ স্মার্ট, অথবা পরীক্ষায় ভাইভাতেও ধরা হয়। আর মিনস অফ ভেরিফিকেশন কি, এটা আমি আগেও বলেছি। যেমন আপনি ট্রেনিং দিলে আপনাকে মিনস অফ ভেরিফিকেশনে ওই অ্যাক্টিভিটির আন্ডারে ওভিআই হবে যে এত পার্সেন্ট মানুষকে আমি ট্রেনিং দিলাম। আর যদি আপনি সেইভাবে মিনস অফ ভেরিফিকেশন করতে চান তাহলে আপনার হবে যে ট্রেনিং পার্টিসিপেন্টের অ্যাটেন্ডেন্স, তারা যে সাইন করছে, তাদেরকে যে আপনি কোনো ম্যাটেরিয়াল দিয়েছেন সেগুলার যদি আপনি সাইন নেন, কি দিয়েছেন তার ছবি ট্রেনিং এর, এগুলো হচ্ছে আপনার মিনস অফ ভেরিফিকেশন যে আপনি আসলেও কাজটা করেছেন। আপনি যতগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন প্রত্যেকটা ছবি রাখবেন, মানুষের পার্টিসিপেন্টসের অ্যাটেন্ডেন্স রাখতে পারলে ভালো, অ্যাওয়ারনেস মিটিং যে করছেন, অ্যারেঞ্জ করছেন, সেই কোন জায়গায় করেছেন, এগুলার কিছু মিনস অফ ভেরিফিকেশন হচ্ছে আপনি যে আসলেও মানে মিজার করা যায় ওভিআই, সেটা আপনি দেখছেন। আসলেও মিজার করা যায়। আপনি যেটা মিটিং করবেন, একটা অ্যাডভোকেসি মিটিং, তা আপনি যে ইনভাইটেশন দিবেন তাদেরকে তো কোনো না কোনো ভাবে আপনার পলিসি মেকারদের সাথে অ্যাডভোকেসি মিটিং করব, ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে করব, তারপরে হচ্ছে আপনি ডোনার্সদের সাথে করব, তো তাদেরকে ইনভাইটেশন দিবেন, সেটা একটা মিনস অফ ভেরিফিকেশন যে আসলে আমি এতজনকে দাওয়াত করেছি, এতজন প্রেজেন্ট ছিল, সেখানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দিতে পারেন, তাদেরকে অনারেরিয়াম দিলে তাদের সাইন নিতে হবে অবশ্যই, কারণ আপনাকে ভাউচার জমা দিতে হবে, তাহলে সাইন নিলে সেটা একটা মিনস অফ ভেরিফিকেশন। এগুলি হচ্ছে মিনস অফ ভেরিফিকেশন। ইচ মিনস অফ ভেরিফিকেশন চোজেন শুড বি অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকুলার ইন্ডিকেটরের জন্য আলাদা আলাদা মিনস অফ ভেরিফিকেশন থাকবে। তাহলে আপনার এই ইন্ডিকেটরগুলো আপনি সেট করি কিভাবে, টোটাল পার্টিসিপেন্ট ট্রেন্ড
হচ্ছে নিউমারেটর আমি এতজনকে ট্রেন করলাম ডিভাইডেড বাই টোটাল পার্টিসিপেন্ট 10 ডিভাইডেড বাই টোটাল টার্গেট পপুলেশন, এটা হলো আমার ইন্ডিকেটর ইনটু 100, তাই না? আমরা এভাবে বের করি পার্সেন্টেজটা। এটা আপনার ওই প্রিভ্যালেন্সের মতো, যে টোটাল কেস নিউ অ্যান্ড ওল্ড কেসেস ডিভাইডেড বাই টোটাল পপুলেশন at that time in that area, এটা হলো প্রিভ্যালেন্স। ইনসিডেন্স আবার আলাদা, আপনারা নিশ্চয়ই সবাই এর মধ্যে জানেন যে প্রিভ্যালেন্স কাকে বলে, ইনসিডেন্স কাকে বলে। কেউ যদি প্রিভ্যালেন্স, ইনসিডেন্স রেট, রেশিও, পার্সেন্টেজ, প্রপোর্শন এই জিনিসগুলো না জেনে এই পর্যন্ত এসে থাকেন, তাহলে পাবলিক হেলথ পড়ার কোনো দরকার নেই। কারণ যারা কোনো রকম পাবলিক হেলথ পাস করবেন তাদের জন্য পাবলিক হেলথ নাই। ডিগ্রি দিয়ে আপনি কি করবেন? এমপিএইচ দিয়ে তো সেরকম যে বড় অনেক কিছু হবে জানা, কিন্তু যদি জেনে করে থাকেন তাহলে এমপিএইচ ইজ মানে আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। তাহলে খুব বেসিক বেসিক জিনিসগুলো যেগুলো এপিডেমিওলজিতে শিখায়, রেট, রেশিও, প্রপোর্শন, এগুলো কিন্তু আলটিমেটলি থিসিস ডেভেলপমেন্টে লাগে, প্রত্যেকটা জায়গায় লাগে। যে আমি সবাইকে বলি এই জন্য যে বায়োস্ট্যাটিস্টিক্স হোক আর রিসার্চ মেথোডোলজি এবং হচ্ছে আপনার এপিডেমিওলজি, এগুলো বারবার পড়বেন। এগুলো পড়লে আপনি থিসিস খুব ভালোভাবে জমা দিতে পারবেন, প্রজেক্ট প্রপোজাল করতে পারবেন। থিসিসের কিছু পার্ট সবই এপিডেমিওলজি রিসার্চ মেথোডোলজি থেকে আসে। সো এখানে জানার কথা ইন্ডিকেটর গুলা হচ্ছে কিভাবে সেট করা যায়। অ্যাজাম্পশন তো আমি আগেই বলেছি যে অ্যাজাম্পশন যদি না করেন তাহলে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না, কারণ অ্যাজাম্পশন যে কোনো সময় আপনার কোনো ন্যাচারাল ক্যালামিটি আসতে পারে। এটা হলো আমার আসলে মেইন জিনিস, ডিএফআইডিটা আমি ফলো করি, এটা অনুযায়ী আমরা বসাই সবকিছু, ওভিআই, তারপরে এমওভি, অ্যাজাম্পশনস, ন্যারেটিভ সামারি। আপনারা মেইনলি ওই যে আগে যে প্রথম দেখিয়েছি ওই 16 সেল আর উপরের হেডিংটা ব্যবহার করবেন লগ ফ্রেম হিসেবে, যদি 1-2 মার্কে আসে ওটা লিখে দিবেন। এর ভিতরে লেখা আছে, এটাও দিতে পারেন, অনেকে লিখে দেয় ভিতরে যে ওভিআই মানে কোয়ান্টিটেটিভ ওয়েজ অফ মেজারিং অর কোয়ালিটেটিভ ওয়েজ অফ জাজিং টাইম অ্যাচিভমেন্ট অফ গোল, মানে টাইম অ্যাচিভমেন্ট অফ পারপাস। তাহলে প্রত্যেকটার জন্য ওভিআই থাকবে, গোল, পারপাস, আউটপুট, অ্যাক্টিভিটিস। এখন মনে করেন যে দিস ইজ এ সামারি অফ দ্য প্রজেক্ট বাজেট, অ্যাক্টিভিটি মধ্যে অ্যাক্টিভিটি দিস আর দ্য টাস্ক টু বি ডান, অ্যাক্টিভিটির মধ্যে আপনারা ওভিআই সেট করতে পারেন। আউটপুটের মধ্যে আমরা করি যে কতটুকু আমি অ্যাচিভ করতে যাই গোলের দিকে গেলে। অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাক্টিভিটির জন্য কিন্তু আলাদা টেবিল আছে, এই লগ ফ্রেমই একমাত্র অ্যাক্টিভিটি না, অ্যাক্টিভিটির জন্য আলাদা টেবিল আছে, আমি দেখাই দিছিলাম। তো আজকে বাকিগুলো করেন, আজকে আমরা একটু ম্যানেজমেন্ট প্রসেসটা পড়বো, তারপরে আমরা আবার লগ ফ্রেম আপনাদেরকে দেখাই দিব। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে আমাদের 9টা স্টেপ আছে: স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। সো এখানে আমরা অনেক সময় প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসটাকে দুইটা ভাগে ভাগ করে নিই, একটা হলো এনাবলিং প্রসেস, একটা হলো ফ্যাসিলিটিং প্রসেস। হোয়াট আর দ্য প্রসেসেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু প্রায় আসে আমাদের। সো এখানে দুটো ভাগে আমরা ভাগ করেছি, এনাবলিং অ্যান্ড ফ্যাসিলিটেটিং। এনাবলিং হচ্ছে because they lead to specific objectives of the project and are the basis to define a project success. তাহলে they are enabling because they lead to specific objectives of the project, তাহলে আমাদের অবজেক্টিভটাকে লিড করে সামনের দিকে নিয়ে যায়, সেই জন্য তারা enabling। আর ফ্যাসিলিটেটিং হচ্ছে তারা অ্যাসিস্ট করে। আপনারা সবসময় দেখবেন ফ্যাসিলিটেশন, একটা ট্রেনিং এর ফ্যাসিলিটেটর থাকে। ফ্যাসিলিটেটর মানে যারা অ্যাসিস্ট করে, হেল্প করে ট্রেনিংটাকে আগায় নেওয়া যায়। যেমন ট্রেনারদের অনেক সময় ফ্যাসিলিটেটর বলা হয়, যে ফ্যাসিলিটেটরস। আমাদের সব যে বড় বড় ট্রেনিং এ ট্রেনার বলা হয় না, এটা বলা হয় ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর হচ্ছে যারা ট্রেনিংটা ফ্যাসিলিটেট করে, মানে ট্রেনিং হেল্প করছে, আপনাকে শিখাচ্ছে, and make possible for the project to achieve its objective। আর enabling হচ্ছে লিড দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, এবং প্রজেক্ট সাকসেস এদের ছাড়া হচ্ছেই না। তাহলে এনাবলিং কে করার জন্য ফ্যাসিলিটেটিং প্রসেস এবং এনাবলিং প্রসেস, এখানে দেখেন লেখা আছে এনাবলিং প্রসেস হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট। এরপরে আমরা এর সাথে কি করি, ইনিশিয়েট করি, প্ল্যান করি, ইমপ্লিমেন্ট করি, মনিটর, অ্যাডাপ্ট অ্যান্ড ক্লোজ, এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, ইনফরমেশন রিস্ক, এই পুরো প্রসেসটাই দেওয়া আছে। এটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেস অ্যান্ড ফেজেস। ফেজেস গুলা আগেই আপনি জানেন। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট সাইকেল, যদি ম্যানেজমেন্ট সাইকেল বলি তাহলেও এটাই হবে, মাঝখানেরটার উপরে গুলো আসবে না। ম্যানেজমেন্ট সাইকেল আমি ওখানে দেখিয়েছি একটা সাইকেল, যে প্রথমে ইনিশিয়েট করব, তারপরে প্ল্যানিং করব,
প্ল্যানিং এর মধ্যে ওই যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচটা থাকবে, প্ল্যানিং ফেজ, অ্যানালাইটিক ফেজ, তারপরে ইমপ্লিমেন্ট করব, মনিটর করতে হবে, অ্যাডাপশন করতে হবে, তাহলে সাস্টেইনেবল হবে, এবং তারপরে প্রজেক্ট ক্লোজ, টাইম পিরিয়ড শেষ, কিন্তু প্রজেক্টের ইফেক্টটা আমাদের রয়ে যাবে। তাহলে এখন আমরা আসি স্পেসিফিক ম্যানেজমেন্ট প্রসেসে। তো কিছু ম্যানেজমেন্ট করতে গেলে আমরা জানি স্কোপ ম্যানেজমেন্ট। স্কোপ ম্যানেজমেন্ট হচ্ছে যে আমার প্রজেক্টের স্কোপের মধ্যে আমাদের কি কি আছে, আমি কি কি কাজ করতে পারবো। তাহলে স্কোপ ইজ দ্য ওয়ে টু ডিসক্রাইব দ্য বাউন্ডারিজ অফ দ্য প্রজেক্ট। এই বাউন্ডারি হচ্ছে যে আসলে আমার কাকে কাকে আমি কাভার করব, আমার বেনিফিশিয়ারি কতজন কাভার হবে। আম, উম, উম, তাহলে বেনিফিশিয়ারিজ, স্টেক হোল্ডার্স, ওয়ার্কিং এরিয়া, অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তাহলে এইখানে যেটা আমরা চিন্তা করতেছি যে আমরা কিভাবে স্কোপ ম্যানেজমেন্টটা করবো, এগুলা পরীক্ষায় কিন্তু আসে, ছোট ছোট করে ধরাও হয় ভাইবার সময়, যে হোয়াট ইজ স্কোপ ম্যানেজমেন্ট। স্কোপ হচ্ছে যে কি ধরনের, হোয়াট দ্য প্রজেক্ট উইল ডেলিভার অ্যান্ড হোয়াট ইট উইল নট ডেলিভার। আপনার প্রজেক্টের কিন্তু একটা সীমা আছে, কি সীমা, আপনার কিন্তু একটা ওয়ার্কিং এরিয়া এর জন্য আপনি ডিফাইন করে নেবেন, বারবার বলেছি জিওগ্রাফিক্যাল। আপনি সারা বাংলাদেশ কভার করতে পারবেন না, সারা ডিস্ট্রিক্ট কভার করতে পারবেন না, অথবা কোনো একটা পুরা সিটি নাও করতে পারেন, একটা স্পেসিফিক এরিয়াকে আপনি কভার করবেন, এটাই আপনার স্কোপ। কারণ আপনার বাজেট সীমিত, আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার স্কোপকে আপনি নিয়ে নেবেন, আপনার বাজেট কি এটাই আপনার স্কোপ। সেই অনুযায়ী আপনার বেনিফিশিয়ারি, আপনি সব বেনিফিশিয়ারি কভার করতে পারবেন না। এখানে ক্যালকুলেশন অফ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট বেনিফিট, বেনিফিশিয়ারির জন্য বেনিফিশিয়ারি তো ডিফাইন করতেই হয়, আমি দেখাই দিছিলাম যে প্রজেক্ট প্রপোজাল ফরম্যাটে লিখতে হয়। তাহলে ওয়ার্কিং এরিয়া, অ্যাক্টিভিটিস, scope is the way to describe the boundaries of the project and it defines what the project will deliver and what it will not deliver. Request for additional work may come from many of the stakeholders after a project has started. দেখেন যে অনেক সময় দেখা যায় যে when the project manager decides to do the additional work without considering the impact on the resources or schedule of the project, this is one of the leading causes of project failure. Scope management এর মধ্যে দেখেন আপনার ডোনার অনেক কিছুই আপনার কাছে চাইতে পারে ইন বিটুইন দ্য প্রজেক্ট পিরিয়ড, বলতে পারে যে এটা একটু করে দাও, ওইটা একটু করে দাও, এটা শেষ করে দাও, ওটা শেষ করে দাও, অনেক কিছু কিন্তু বলতে পারে। কিন্তু অনেক কিছু যদি বলে, এখন আপনার স্কোপের মধ্যে যদি না থাকে, আপনি কিন্তু রিসোর্সের উপরে আপনার রিসোর্স পারমিট করবে কিনা, শিডিউল পারমিট করবে কিনা, সেটা চিন্তা না করে যদি আপনি অ্যাডিশনাল ওয়ার্ক ডিসাইড করেন যে না আমি প্রজেক্ট ওয়ার্ক প্ল্যান করছেন একরকম, ডিজাইন করছেন একরকম, এখন করতে এসে মনে হচ্ছে এটাও করা দরকার, ওটাও করা দরকার, এটাও করে ফেলি, না এরকম করে করলে হবে না। আপনি রেখে দেন, ওটা আপনি এক্সটেনশন প্রজেক্টের সময় করবেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি এটা করতে গিয়ে না আমি এটা কভার করছি, সাথে করে আমি এটাও কভার করে দিব, আপনি অ্যান্টিনেটাল প্ল্যানিং করলেন, সাথে করে বললেন আমি এনসিডিটাও করে ফেলবো, অথবা আপনি প্ল্যান করলেন যে আমি এতজন মানুষকে কভার করব, কিন্তু ডোনার বলতেছে তাহলে আমি ওটাও কভার করে দিই, কিন্তু সেটা কভার করার জন্য দায়িত্ব কিন্তু প্রজেক্ট ম্যানেজারের। প্রজেক্ট ম্যানেজার যদি মনে করে যে না ডোনার এটা ডিমান্ড করছে এক্সট্রা এই কাজটা করার জন্য, এটা আমি আমার স্কোপের মধ্যে করতে পারবো, তাহলেই সে রাজি হবে। আর যদি করতে না পারে তাহলে সে রাজি হবে না, তাহলে কিন্তু প্রজেক্ট ফেলিওর হবে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে কি আমি প্রজেক্ট ডেলিভারির মাধ্যমে দিব, এটাই আমার স্কোপ। স্কোপ ইজ বেনিফিশিয়ারি, স্কোপ ইজ স্টেক হোল্ডার, স্কোপ ইজ বাজেট, ইনপুট, স্কোপ ইজ মাই ওয়ার্কিং এরিয়া, এগুলো আমার অ্যাক্টিভ সবকিছু, এগুলোর মধ্যে আমাকে চিন্তা করতে হবে। To manage scope, the project manager needs to establish a scope change control plan that will facilitate how, when and why any changes to the scope are made. যদি কোনো স্কোপিং এর চেঞ্জ করতেই হয় বা কন্ট্রোল প্ল্যানে যদি কোনো চেঞ্জ করতেই হয়, তাহলে আগে স্কোপ চেঞ্জ কন্ট্রোল প্ল্যান করতে হবে। সেটা পরে চিন্তা করবেন যে হাউ, হোয়েন অ্যান্ড ওয়াই এনি চেঞ্জেস টু দ্য স্কোপ আর মেড, কিভাবে ওই চেঞ্জটা আমি করব, তার জন্য বাজেট অ্যালোকেশন আমার আছে কিনা, এটা প্ল্যান করে তারপর করতে হবে। These steps include an assessment, impact to the budget and or schedule, the corresponding authorization. তার মানে আপনার সবসময় মনে রাখতে হবে যে স্কোপ যদি কোনোভাবে আপনি চেঞ্জ করতে যান, কোন স্টেপ যদি নেন ইন দ্য মিডল অর in the middle of the project or after initiation of the project, প্রজেক্ট শুরু করার পরে যদি আপনার মনে হয় যে কোনো এক্সট্রা ওয়ার্ক আপনি করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বাজেটের উপর কিরকম ইম্প্যাক্ট পড়বে, শিডিউল
উপর কিভাবে ইম্প্যাক্ট করবে, টাইম মতো শেষ করতে পারবেন কিনা, এই প্ল্যানিংটা করতে হবে। এবং করেসপন্ড অথরাইজ বা প্রজেক্ট যে লিড করছে ম্যানেজার না মানে প্রজেক্ট এক্সিকিউটিভ ডিরেক্টর, তাকে জানাতে হবে, অথরাইজেশনের মাধ্যমে আপনাকে আগাতে হবে এবং ইনকর্পোরেশন মানে চেঞ্জগুলো প্রজেক্ট প্ল্যানে ঢুকাতে হবে। এরপরে হচ্ছে জব ডিস্ট্রিবিউশন সবসময় আপনার টার্গেট এরিয়াটাকে স্প্লিট করে দিতে হবে। আপনি যে এরিয়াতে কাজ করবেন এটা একটা বড় এরিয়াও হতে পারে, একটা ডিস্ট্রিক্ট হতে পারে, একটা উপজেলা হতে পারে। একটা উপজেলা আমি এর আগে পড়েছি হেলথ সিস্টেম ম্যানেজমেন্টে, আপনাদের বলেছি যে 9টা ইউনিয়ন থাকতে পারে, 9টা ইউনিয়নে অনেক ভিলেজ থাকতে পারে, কমিউনিটি ক্লিনিক থাকে অনেকগুলা। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা জব ডিস্ট্রিবিউশনের সময় আমরা অ্যাকশন প্ল্যান করি, গ্যানেট চার্ট করি। এটা আমি আগেও দেখিয়েছি, এটা কিন্তু লাগবে। আপনারা একটা করবেন গ্যানেট চার্ট যেটা হচ্ছে কোয়ার্টার ওয়াইজ, আর একটা করবেন হচ্ছে স্পেসিফিক অ্যাক্টিভিটি চার্ট, যে প্রত্যেকটা কিভাবে করবেন, সেই রেসপন্সিবিলিটিটা কার উপর যাবে এবং কত বাজেট অ্যালোকেট হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা টার্গেটটাকে স্প্লিট করি এবং জব ডিস্ট্রিবিউশন করে দিই, হয়তো আমার এমন হতে পারে যে আমার 6জন ফিল্ড অফিসার আছে, আমি কিন্তু ভাগ করে দিব যে তুমি এই এরিয়াতে এটা কভার করবা, তুমি এই এরিয়াতে এই বেনিফিশিয়ারি কভার করবা, তুমি এই এরিয়াতে কভার করবা। সবাই একসাথে কাজ করতে পারবে না। একটা বড় প্রজেক্ট করতে গেলে জব ডিস্ট্রিবিউট করে দিতে হয় এবং তাদেরকে বলে দিতে হয়, রেসপন্সিবিলিটি স্পেসিফিক করে দিতে হয় এবং অ্যাপ্রোচটাও স্পেসিফিক করে দিতে হয়। তুমি এই কোন অ্যাপ্রোচে কাজ করবা, হয়তো সে জানেই না একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে রেডি করতে হয়। একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে গেলে ওখানকার মানুষের আগে দেখতে হয় যে কি পরিমাণ মানুষ ওখানে আছে, কারা কারা আমার টার্গেট গ্রুপ কি প্যারেন্টস, টার্গেট গ্রুপ কি ফোর কমিটি পিপল, টার্গেট গ্রুপ কারা, তাকে বুঝাই দিতে হবে। তোমার অ্যাপ্রোচ হচ্ছে এদেরকে তুমি অ্যাপ্রোচ করবা, তুমি এখান থেকে একটা ভালো একটা জায়গা চুজ করবা যেখানে উঠান বৈঠকের মতো করা যায়, সেখানে আমি একটা ক্যাম্পেইন করব, ওখানে তুমি ওখানে পুরার ফেস ভ্যালুটা দেখবা, জায়গাটা কিরকম, সেখানে কতজন মানুষ বসতে পারবে, এখানে করতে গেলে কোন ফেসিং এ করতে হবে, মানুষদেরকে মোটিভেট করার জন্য তুমি কি করবা, মাইকিং করবা, লিফলেট দিবা, তাদেরকে বাসায় বাসায় বলে আসবা। অ্যাপ্রোচটা স্পেসিফাই করতে হবে, যাকে যে কাজটা আমি করতে দিব। একটা অ্যাডভোকেসি মিটিং করতে গেলেও সেটা অ্যারেঞ্জ করতে হয়। সো জব ডিস্ট্রিবিউশন ইজ সামথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ ইয়োর এক্সিকিউটিভ ডিরেক্টর সুপারভাইজ করবে সবাইকে, প্রজেক্ট ম্যানেজারের রোল কি বলে দিতে হবে, এই প্রজেক্ট অফিসারের রোল কি, ফিল্ড অফিসারের রোল কি, ফিল্ড অ্যাসিস্ট্যান্টের রোল কি, প্রত্যেকটা জায়গায় ডাটা অ্যানালিস্ট থাকতে পারে প্রজেক্টে, তার রোল কি, সবার রোলকে স্পেসিফাই করতে হবে যে তুমি কোন কাজটা করবা এবং তোমার টাইম লিমিটটা কি এবং তুমি কত বাজেটের মধ্যে কাজটা করবা। এইটাই হচ্ছে পিরিয়ডিক অ্যাকশন প্ল্যান, এটা বলে দিতে হয় জব ডিস্ট্রিবিউশন। এরপরে হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট হচ্ছে আমরা অ্যাক্টিভিটি একটা প্ল্যান করবো। আমরা সবাই জানি আমরা টাইম বাউন্ড, আমরা আগেই বলেছি প্রজেক্টের PROJECT, প্রজেক্টের এখানে আবার বলেছি যে প্রপার প্ল্যানিং লাগবে। পিতে প্রজেক্টের রেসপন্সিবল পার্সনস যারা, তাদের দেখতে হবে। প্রজেক্ট ওতে হচ্ছে অবজেক্টিভটা হতে হবে স্মার্ট। তারপরে হচ্ছে যেতে হচ্ছে জব ডিস্ট্রিবিউশন বা জব রেসপন্সিবিলিটি, যেটা একটু আগে বললাম। তারপরে হচ্ছে ইতে হচ্ছে ইফেক্টিভ প্ল্যানিং লাগবে। তাহলে হচ্ছে আর টিতে লাস্টে যেটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে, সিতে কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন, খুব ভালো কোঅর্ডিনেশন লাগে। টিতে হচ্ছে টাইম বাউন্ড, আমার টাইম কিন্তু নির্দিষ্ট, সবসময় একটা প্রজেক্ট একটা নির্দিষ্ট ইয়ারের জন্য দেওয়া হয় এবং ফিনান্সিয়াল ইয়ার আমরা এটাতে ধরি, এক বছরের জুলাই থেকে আরেক বছরের জুন, যদি প্রজেক্ট এভাবে শুরু হয়। আদারওয়াইজ আমরা জানুয়ারি টু ডিসেম্বরও হতে পারে। তাহলে এই ইয়ারের ফিনান্সিয়াল ইয়ার মানে জানুয়ারি জুন না, ফিনান্সিয়াল ইয়ার ইজ অলওয়েজ জুলাই টু জুন। তাহলে প্রজেক্ট প্ল্যানিং করার সময় আমরা কিন্তু অ্যাক্টিভিটি প্ল্যান করি যে কোন কোয়ার্টারে কি করব। 2 বছর হলে আমার 8টা কোয়ার্টার হবে, ঠিক আছে, 3 মাস করে একটা কোয়ার্টার। 1 বছর হলে আমার হচ্ছে 4টা কোয়ার্টার, আর যদি 1.5 বছর হয় তাহলে 6টা কোয়ার্টার। সেই কোয়ার্টার ওয়াইজ কিন্তু অ্যাক্টিভিটি প্ল্যানিং করি আমরা, গ্যানেট চ্যাট করি। আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন না নাই? জি ম্যাডাম আছি। আচ্ছা ম্যাডাম। সবাই তো ভিডিও অফ করে আছি বসে। ম্যাম। ভিডিও অফ করে এখন কি করছেন, খাচ্ছেন দাচ্ছেন না বাচ্চা দেখতেছেন, আমি তো বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যাক্টিভিটি প্ল্যানিং। তাহলে শিডিউল ম্যানেজমেন্ট মানে কি? শিডিউল ম্যানেজমেন্ট মানে অ্যাক্টিভিটি প্ল্যানিং। আসলে ব্যাপার হচ্ছে আমরা যে প্রজেক্ট প্রপোজাল ফরম্যাটটা লিখবো এগুলো আমরা করব, কিন্তু এগুলা কোন কোন ম্যানেজমেন্টের আন্ডারে পড়ছে এটার অ্যাকোমোডেশন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা আপনার লিখতে হচ্ছে না, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে লিখতে হবে না, কিন্তু আমরা ম্যানেজমেন্টগুলো আসলে করব ইন্ডিভিজুয়ালি। যেমন আমি অ্যাক্টিভিটি প্ল্যানিং করব, রিপোর্টিং প্ল্যান করব, আমি বেসলাইন সার্ভে করতে পারি, মিড টার্ম ইভালুয়েশন, ফাইনাল ইভালুয়েশন, এগুলো সব শিডিউল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। টিম মিটিং, রিপোর্ট ডেডলাইন। তাহলে প্রজেক্ট শিডিউল ইজ এ কমিউনিকেশন টুল। তাহলে শিডিউলটা কিভাবে করলাম, একটা কমিউনিকেশন টুল
that informs stakeholders the status of the project and gives the project team members information that when each activity must begin and end. তাহলে আমরা এরকম একটা প্ল্যানিং করেছিলাম। এখানে বোধহয় আমরা এর আগে একদিন দেখিয়েছি না আপনাদেরকে অ্যাক্টিভিটি শিডিউলিং। এটা হচ্ছে অ্যাক্টিভিটি প্ল্যান, আর আরেকটা হচ্ছে গ্যানেট চার্ট আছে। এটা হলো পুরো অ্যাক্টিভিটি শিডিউলিং, এটা হলো অ্যাক্টিভিটি গ্যানেট চার্ট। মানে আমি কোয়ার্টার ওয়াইজ আমি এখানে অ্যাক্টিভিটি প্ল্যানিং গুলা লিখবো। আমার প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার বেসলাইন সার্ভে থাকবে, বেসলাইন সার্ভে থাকেই। তাই বেসলাইন যখন একটা জায়গায় আমি যাব, হঠাৎ করে Q1 এ গিয়েই তো আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করতে পারবো না। আমাকে একটা বেসলাইন সার্ভে করতে হয় এবং সেটার জায়গাটা ঠিক করতে হয়, রিক্রুটমেন্ট করতে হয় প্রজেক্ট স্টাফ। আমি টাকা পাওয়ার আগে, প্রজেক্ট পাওয়ার আগে যে স্টাফ রিক্রুটমেন্ট করতে পারবো না। তাহলে প্রজেক্ট অফিস নিতে হবে ভাড়া, হয়তো 2 বছরের যখন একটা প্রজেক্ট অফিস নিতে হবে, নাহলে প্রজেক্ট স্টাফরা কোথায় বসবে? আপনি যদি বাইরে থেকে অ্যাপয়েন্ট করেন ওখানে গিয়ে তাহলেও তো একটা হাউস রেন্ট করতে হবে। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সেকেন্ড কোয়ার্টার বা থার্ড কোয়ার্টার থেকে আমার মেইন কাজগুলো শুরু করব। এটা ডিপেন্ড করে কত দিনের কাজ। আপনি বলেছি যদি 1 বছর হয় 4টা কোয়ার্টার, যদি 1.5 বছর হয় 6টা কোয়ার্টার, যদি 2 বছরের প্রজেক্ট হয় তাহলে 8টা কোয়ার্টার হবে। এবং টোটালি যদি টোটালটা কেন রাখছি, টোটালটা এগুলার জন্য টোটাল না, টোটাল হচ্ছে যদি কোনো অ্যাক্টিভিটি প্ল্যানিং করেন যে ঠিক আছে আমি এই কোয়ার্টারে কয়টা করবো, এরকম করে আপনার যত অবজেক্টিভ ট্রিতে যত অ্যাক্টিভিটি আপনি রাখছেন এগুলা বাদ দিয়ে, কারণ প্রত্যেকেরই কিছু বেসলাইন, রিক্রুটমেন্ট, প্রজেক্ট অফিস নেওয়া আরো যদি থাকে, আপনারা নিজেরও অনেকে বোঝেন যে আরো বেসলাইন অ্যাক্টিভিটি কি কি থাকে, সেগুলো এখানে সব আসবে। আসার পরে এগুলো কোয়ার্টার ওয়াইজ আমরা ভাগ করব যে আমি আসলে কোন কোয়ার্টারে কয়টা করব। রিমাইন্ডিং দ্যাট শেষ কোয়ার্টারে সেমন কোনো কাজ রাখা যাবে না, কারণ আমরা শেষ কোয়ার্টারে রিপোর্ট দিতে হবে, প্রজেক্ট গুটাইতে হবে, অনেক কিছু করতে হবে। যদি কোনো কাজ ইনকমপ্লিট থেকে থাকে সেগুলোকে শেষ করতে হয় লাস্ট কোয়ার্টারটায়। তো সেইভাবে আপনি যতগুলো অ্যাক্টিভিটি প্ল্যানিং করছেন সেগুলো এখানে চলে আসবে। অ্যাওয়ারনেস মিটিং, তারপরে এটা এরকম সব আপনার হয়তো বা 7-8টা কাজ আছে। আপনি অ্যাডভোকেসি করবেন, আপনি হাইজিনের জন্য কাজ করছেন, আপনি ফ্যাসিলিটি এস্টাবলিশ করবেন, ট্রেনিং দিবেন, পোভার্টি দূর করবেন, অনেক কিছু থাকে আমাদের প্ল্যান। সেই প্ল্যানগুলো আমরা এখানে লিখে গ্যানেট চার্ট তৈরি করি। আর এখানে হচ্ছে স্পেসিফিকের জন্য করা। যদি আপনি স্পেসিফিক করতে চান এখানে আপনি ইন্ডিকেটর সহ করতে পারেন। ইন্ডিকেটর এখানে আছে, মানে আপনার অ্যাক্টিভিটিটা কি, ডিজায়ার্ড আউটকাম হচ্ছে যেটা অবজেক্টিভ ট্রিতে আপনি লিখেছেন, তাই না? আমি লিখছি না যে অ্যাক্টিভিটিটার আউটকাম কি। আমি অ্যাওয়ারনেস মিটিং করা মানে আমার পিপল, আমার প্যারেন্টস, আমার কমিউনিটি পিপল অ্যাওয়ার হবে। ইন্ডিকেটর কি, পার্সেন্ট অ্যাওয়ারনেস ডিভাইডেড বাই ডিনোমিনেটর, কতজন মানুষ আছে ওখানকার, তার মধ্যে কতজন অ্যাটেন্ড করলো, হাউ মাচ অ্যাটেন্ডেড দ্য অ্যাওয়ারনেস মিটিং অ্যান্ড হাউ মাচ অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে ইন্ডিকেটর, পার্সেন্ট ইন্ডিকেটর। রেসপন্সিবল পার্সন, এই যে অ্যাক্টিভিটিটা করলেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের রেসপন্সিবল পার্সন 5 জন হতে পারে আপনার প্রজেক্ট এরিয়ার 5 জায়গায়। আপনি সেখানে বলে দিন যে তুমি এই এরিয়াটা কভার করবা, এই অ্যাওয়ারনেস মিটিং গুলো তোমার দায়িত্বে, তুমি এই এরিয়া কভার করবা। তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু মানুষ আছে। তারপরে কবে শেষ করবে এবং কবে শুরু শেষ এগুলো জানতে হবে প্রত্যেকটা মানুষের। এটাই একই জিনিসই, এটা এখানে খালি আউটকামের বদলে এটি একই, এটাই আপনারা ফলো করবেন, এইটা ফলো ম্যাডাম করবেন। ইন্ডিকেটরটা আরেকবার একটু বলুন। জি, ম্যাডাম ইন্ডিকেটরটা আরেকবার। ইন্ডিকেটর হচ্ছে মনে করেন যে আপনার বেনিফিশিয়ারি আছে যারা, তাদেরকে আপনি ট্রেনিং দিবেন, অথবা আপনার যে ডিরেক্ট বা ইনডিরেক্ট বেনিফিশিয়ারি, আমি বলেছি যার জন্য কাজটা করি, সবার কোর প্রবলেমে যাকে আপনারা হাইলাইট করেছেন সে আপনার ডিরেক্ট বেনিফিশিয়ারি। কোর প্রবলেম ম্যালনিউট্রিশন among the children, কোর প্রবলেম ওরাল ক্যান্সার among the অ্যাডাল্ট পিপুল, among the আরবান পিপুল, among the আরবান, এরকম প্রত্যেকেই কিন্তু একটা করে কোর প্রবলেম করেছেন। যেই জায়গার কোর প্রবলেম যাদের মধ্যে আপনি কমাতে চান, আপনার অবজেক্টিভ, দে আর ইওর ডিরেক্ট বেনিফিশিয়ারি। আর ইনডিরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে যারা ট্রেনিং পাচ্ছে, যারা হচ্ছে আপনার উপকৃত হচ্ছে। যেমন প্যারেন্টসকে আমরা অ্যাওয়্যার করছি, তাহলে তারা আমার ইনডিরেক্ট বেনিফিশিয়ারি। কমিউনিটি পিপল অ্যাওয়্যার হচ্ছে, তারা কিছু বেনিফিট পাচ্ছে না, তারা কিছু অ্যাচিভ করতেছে। একটা স্কুল করলে কমিউনিটি পিপলের সবারই হয় এরকম। হাই স্কুল ড্রপ আউট নিয়ে যারা কাজ করছেন, আর্লি ম্যারেজ নিয়ে যারা কাজ করছেন, তারা টিচারকে রাখছেন, প্যারেন্টসকে রাখছেন, তারাও কিন্তু আপনার ইনডিরেক্ট বেনিফিশিয়ারি এবং তারা আপনার টার্গেট গ্রুপও বটে। তাহলে ইন্ডিকেটর হচ্ছে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যারেঞ্জ করলেন, সেখানে আপনি মনে করেন আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এরকম পুরো উপজেলা কভার করতে গেলে আপনার উপজেলা 4 লাখ মানুষ, এরকম করে আপনি প্যারেন্ট গুলাকে করছেন। ধরেন আপনি 2 লাখ মানুষকে টার্গেট করছেন, কিন্তু একসাথে তো 2 লাখ মানুষকে আপনি অ্যাওয়্যার করতে পারবেন না। আপনার 2 বছরে ধীরে ধীরে হয়তো বা 10টা 15টা সেশন করে আপনি করবেন।
এখন আপনার এক একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মনে করেন আপনি 150 জন 100 জন টার্গেট করছেন, এই 100 জন হচ্ছে আপনার ডিনোমিনেটর, আর যারা অ্যাওয়ার হবে তারা হচ্ছে আপনার নিউমিনেটর। এখন আমি যদি ধরি 70 আউট অফ 100 অ্যাওয়ার হয়েছে, তাহলে এইটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, এটাই ইন্ডিকেটর। তাহলে ইন্ডিকেটর হচ্ছে the number of the people aware through the awareness campaign divided by total number of people attended the awareness meeting, ঠিক আছে? total number of people attended the awareness meeting, this is indicator। তাহলে এরকম করে প্রত্যেকটা কাজেরই কিন্তু আমাদের ইন্ডিকেটর থাকে, প্রত্যেকটা আউটপুট আউটকামের দেখছেন যে ইন্ডিকেটর বসাইতে হয়, ওভিআই, যেটা আপনি মেজারেবল হবে। এই ইন্ডিকেটর ছাড়া কোনো জায়গায় কাজ হয় না। এই যে আমাদেরকে এখন একটা ডব্লিউএইচও ট্রেনিং শেষ করলাম আমি, এই যে 21 তারিখে শেষ হবে, 2.5 মাসের। ওরা আমাদেরকে লাস্ট যে মডিউলটা দিয়েছে ট্রেনিং মডিউল, দ্যাট ইজ ইন্ডিকেটর বেসড, পারফরম্যান্স ইন্ডিকেটর করো, মানে তোমার এরিয়াতে তুমি এনসিডির উপরে ট্রেনিংটা আর কি। আমি নতুন একটা ট্রেনিং করছি 2.5 মাস ধরে, এই জন্য একটু বেশি চাপ ছিল আমার। কালকে ক্লাস ছিল 6টা থেকে 7:30। তো এই ট্রেনিং এর মাধ্যমে ওরা আমাকে শিখালো যে আমি যে একজন কাজ করে যাচ্ছি, আমি মানে আমি এতদিন এমলেস কাজ করছি, এটা সত্যি কথা। এমলেস মানে ওরা আমাকে যেটা বুঝাইছে যে তুমি প্রত্যেকটা রিসার্চ প্রজেক্ট বড় বড় যে আমি করছি, আমি ইন্ডিকেটর সেট করে করছি কিনা। ইন্ডিকেটর সেট করে করলে আমি এট দ্য টাইম অফ 1 বছর পরে বা 2 বছর পরে বা 4 বছর পরে আমি দেখব যে আমি ওইটা অ্যাচিভ করতে পারছি কিনা। ধরেন আমি বললাম যে আমি হাইপারটেনশন রিডিউস করতে চাই, তাই না? এখানে আমার অনেক ইন্ডিকেটর থাকতে পারে। আমার হাইপারটেনশন রিডিউস করতে হলে আমাকে স্ক্রিনিং করতে হবে, তাহলে এখানে স্ক্রিনিং এর জন্য ইন্ডিকেটর কি হবে? ধরেন আমি একটা উপজেলায় করব, তাহলে স্ক্রিনিং এর জন্য হবে যে নাম্বার অফ পারসন স্ক্রিনড for hypertension divided by total number of target people in that area, এটা হলো স্ক্রিনিং এর জন্য। তারপর আমি বললাম যে হাইপারটেনশন কন্ট্রোল রেট, এটা একটা ইন্ডিকেটর আমি রাখছি। কন্ট্রোল রেট হচ্ছে একটা ইন্ডিকেটর। কন্ট্রোল রেট কিভাবে বুঝবো? তাহলে কন্ট্রোল রেট কি হবে? নাম্বার অফ hypertensive people যাদের ব্লাড প্রেশার ইজ কন্ট্রোলড ডিভাইডেড বাই নাম্বার অফ hypertension people managed or treated। তাহলে টোটাল কতজন আমি ট্রিটমেন্ট দিছি, তার মধ্যে কতজন কন্ট্রোল, এটা হলো ইন্ডিকেটর। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও তাই, যে নাম্বার অফ পিপল অ্যাওয়ার্ড থ্রু দ্য অ্যাওয়ারনেস মিটিং ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পিপল অ্যাটেন্ডেড দ্য অ্যাওয়ারনেস মিটিং। ক্লিয়ার? এরকম কিন্তু প্রত্যেকটা কাজেই ইন্ডিকেটর সেট করে যদি আমরা করি, তাহলে আমরা অ্যাচিভ করতে পারলাম কিনা সেটা আমরা কিন্তু ডোনারকে খুব ভালোভাবে রিপোর্টটা দিতে পারবো। তাহলে অ্যাক্টিভিটি প্ল্যানিং করতে গেলে আমরা কিন্তু কিছু ইন্ডিকেটর রাখি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিউমেরেটর ডিনোমিনেটর এখানে লিখবো না, আমরা পার্সেন্ট অনুযায়ী লিখবো। আমি লিখবো 70% অফ দ্য পিপল অ্যাওয়ার্ড আউট অফ দ্যাট মিটিং। 70% হচ্ছে আমার ইন্ডিকেটর। তার মানে 70% মানে কি? 70% মানে আমার ওখানে যদি 100 জন অ্যাটেন্ড করে থাকে, তার 70 জন আমি ধরবো যে আমি অ্যাওয়ার্ড করতে পারছি। কিন্তু এখানে কথাটা হচ্ছে আউটকাম আর আউটপুটে। অ্যাওয়ারনেস মিটিং কমপ্লিট করা মানেই অ্যাওয়ার হওয়া না। অ্যাওয়ারনেস মিটিং করছেন, করার সাথে সাথে আমি বলতে পারবো যে আমার এতজন অ্যাওয়ার হয়েছে। অ্যাওয়ারনেস মিটিং কমপ্লিট করার পর কিন্তু আমি বলবো 100 জন অ্যাটেন্ড করছে, 100 জনই অ্যাওয়ার হয়েছে। কিন্তু পরে আমি সার্ভে করে দেখলাম যে এর মধ্যে আসলে 70 জন এটাকে অ্যাকসেপ্ট করছে, 30 জন এটাকে অ্যাকসেপ্ট করেনি। তাহলে আউটকাম হচ্ছে একজনই লেখা আছে এখানে আউটকাম, দিস ইজ নট আউটপুট। এই জন্য আমি বলছি এর পরেরটা ফলো করবেন না, এইটা ফলো করবেন না, হলুদটা ফলো করার দরকার নাই, ঠিক আছে? এই যে ডিজায়ার্ড আউটকামটাই করেন। কমপ্লিশন অফ দ্য অ্যাক্টিভিটি হচ্ছে আউটপুট। আউটপুট আপনার জানার দরকার নাই। আউটপুট মানে অ্যাক্টিভিটিটা করা, অ্যাওয়ারনেস মিটিং করাটাই আউটপুট। কিন্তু আউটকামটা কি? আউটকাম কি? ইনক্রিজ অ্যাওয়ারনেস। তাহলে ইনক্রিজ অ্যাওয়ারনেস, যেটা আমরা অবজেক্টিভ ট্রিতে সবসময় লিখি, ডিজায়ার্ড আউটকাম অথবা ইমিডিয়েট রেজাল্ট অথবা ডিজায়ার্ড আউটকামটা কি? অ্যাওয়ারনেস বাড়বে। এখন কত পার্সেন্ট বাড়বে, এইটা হলো ইন্ডিকেটর। তো এই জন্য লক ফ্রেমের এই জিনিসটা আমি আবার বুঝিয়ে দিলাম আজকে, ওভিআই কিভাবে করে, ঠিক আছে? তো এখানে আমরা লক ফ্রেমে যখন বসাবো, তখন আমি আর আজকে দেখাচ্ছি না, এখানে আমি সেদিনও বলে দিয়েছি যে আমি গার্ল এডুকেশন, আমি এটা হাই স্কুল ড্রপ আউট নিয়ে করেছিলাম। যদি আমি গার্ল এডুকেশন নিয়ে করতে চাই, আমি ওই এলাকার সব গার্লের এডুকেশন যে এনশিওর করতে পারবো আমার প্রজেক্টের মাধ্যমে, এটা আমি বলতে পারি না। 100% কোনোদিন কেউ অ্যাচিভ করতে পারে না। তো আমি লিখছি গোল 30% গার্লস এডুকেশন উইল বি এনশিওর্ড।
অবজেক্টিভে আমি লিখছি টু রিডিউস হাই স্কুল ড্রপ আউট 30% রিডাকশন। এটা আমি অ্যাজ এ হোল একটা জাস্ট বলেছি, আপনি 30 জায়গায় 60 হবে 70 হবে এটা এমন না যে এটাকে ফলো করতে হবে, এটা জাস্ট একটা রাফ। তো 30% রিডাকশন অফ দ্য হাই স্কুল ড্রপ আউট। এখন আমি আমার আউটকাম দিব এখানে, আউটপুট বা আউটকাম। আউটপুট হচ্ছে যে আমি কি কি কাজ করছিলাম সেটা আমি দেখবো যে আর্লি ম্যারেজ রিডাকশন হয়েছে কিনা, এটা হলো আমার আউটকাম। যে আমি যদি আমি অ্যাচিভ করতে পারি আমি লিখবো যে আমি আর্লি ম্যারেজকে প্রিভেন্ট করতে পারছি, কত এত পার্সেন্ট কমাইতে পারছি, আমি পোভার্টি কমাইতে পারছি 10%, আমি অ্যাওয়ারনেস বাড়াইতে পারছি, অনেকের অ্যাওয়ারনেস আমি বাড়াইতে পারছি, কতটুকু বাড়াইতে পারছি এটা দেখা যাচ্ছে না, যে আমি 70% অ্যাওয়ারনেস বাড়াইছি, 70% মানুষ অ্যাওয়্যার হয়েছে আমার এই প্রজেক্টের মাধ্যমে। এবং আমি আর্লি ম্যারেজের জন্য এরপরে আমি অ্যাক্টিভিটি প্ল্যানিংটাকে এভাবে করতে পারি। এইটা হলো আমার নেক্সট অ্যাক্টিভিটি প্ল্যানিং, যেটা আমি বলছি যে লক ফ্রেমে অ্যাক্টিভিটি প্ল্যানিং তো অনেক সময় জায়গা হয় না। না হলে যেটা করতে পারেন আপনারা, অ্যাক্টিভিটি প্ল্যানিং দুই ভাবে করে। এটা হলো অ্যাক্টিভিটি প্ল্যানিং, প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেটা আপনারা জ্ঞানের চার্টে বসাবেন সেটা শুধু কোন কোয়ার্টারে কি করবেন সেটা দিবেন, কিন্তু অ্যাক্টিভিটির মেইন ইন্ডিকেটর হচ্ছে অ্যাক্টিভিটি প্ল্যান এইভাবে করতে হবে, এইটা বসাবেন। প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেগুলো আপনি অবজেক্টিভলি লিখছেন সেটার আউটকাম কি, যেটা আপনি অলরেডি অবজেক্টিভ ট্রিতে লিখছেন আউটকামগুলো, সেগুলাই এখানে বসাবেন সেম। এবং তার ইন্ডিকেটর আপনি কত পার্সেন্ট দিবেন, তার জন্য কে রেসপন্সিবল এবং রিসোর্স, এবং এটা হলো অ্যাক্টিভিটি প্ল্যানিং। আপনারা যদি অনেকে রিসোর্স না চেষ্টা করেন করার জন্য যে কত টাকা লাগতে পারে, আপনার টোটাল প্রজেক্টের তো একটা বাজেট করতে হয়, এবং এইখানে সেইটার ওভিআই গুলো আমরা বসাইছি গোল, পারপাস, আউটপুট, অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসের ওভিআই গুলো ওইভাবে বসানো যায়, এভাবে যদি বসাতে না চান আলাদা করেও বসাতে পারেন। অ্যাক্টিভিটি গুলো আপনারা লক ফ্রেমে বসাই দিবেন, তারপরে করতে পারেন। এখানে দেখেন একবারে টোটালি কি সুন্দর করে অ্যাক্টিভিটিটা করা হয়েছে। আপনি আর্লি ম্যারেজের জন্য অনেক কিছু করতে চান, এক নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস মিটিং করবেন। অনেকে লেখছেন অ্যাওয়ারনেস মিটিং করবেন, এখন অ্যাওয়ারনেস মিটিং তো বিভিন্ন গ্রুপে হবে, প্যারেন্টস গ্রুপে হবে, টিচার গ্রুপে হবে, কাজী গ্রুপে হবে যে যারা বিয়ে পড়ায়, তারপরে হচ্ছে ক্যাম্পেইনিং হবে, ড্রামা সিরিয়াল হতে পারে, আইসি মেটে আপনার বলেছেন লিফলেট দিবেন, ব্রোশিউর দিবেন। তো সেইখানে আমি এখানে অ্যাক্টিভিটিগুলো লিস্ট করছি যে আমার একটা অ্যাক্টিভিটির মধ্যে অনেকগুলা থাকতে পারে, কিন্তু তারপরে পোভার্টির জন্য আপনার বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে, সেগুলো আপনি এখানে লিখলেন। এবং কয়টা অ্যাওয়ারনেস মিটিং করছেন, কতগুলো প্যারেন্ট অ্যাটেন্ড করবে, টার্গেট পিপল কতজন, এগুলো আমরা এখানে প্ল্যান করে ফেলছি। এবং কোন অ্যাক্টিভিটি প্ল্যান কোন ইয়ারে কয়টা করব, ওই যে কোয়ার্টারলি লিখে গেছেন, তাহলে প্রত্যেক কোয়ার্টারে একটা করে করলে এক বছরে 4টা হবে, প্রত্যেক কোয়ার্টারে 2টা করে করলে এক বছরে আপনার 8টা হবে। তাহলে ফার্স্ট ইয়ারে এতগুলা করব, সেকেন্ড ইয়ারে এতগুলা করব, এবং এতগুলো মানুষকে আমি কভার করব। এই জিনিস যে বুঝবে তার কোনোদিন ফান্ডিং পেতে কোনো সমস্যা হবে না, কারণ আপনি যত স্পেসিফিক্যালি আপনার এই অ্যাক্টিভিটি প্ল্যান এবং এই লক ফ্রেমকে জমা দিতে পারবেন ডোনারের কাছে, ইওর ফান্ড ইজ এনশিওরড। এবং ডোনার দেখবে যে আপনি খুবই ক্লিয়ার এবং কাট করেছেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটির সম্বন্ধে আপনার আইডিয়া আছে, প্রত্যেকটা ইন্ডিকেটর সম্বন্ধে আপনার আইডিয়া আছে যে আপনি কি অ্যাচিভ করতে চান। ডোনার কোনো কথা নাই, এই বাজেট আপনি রিসোর্স করে দিয়েছেন এবং আপনি এটা পাবেনই, কিন্তু এই জায়গাটায় অনেকে করতে পারে না, প্ল্যানিং এর বুদ্ধিটা থাকে না। তো এটা করতে করতে শিখে আসলে আমি যেটা আগেও বলেছি, আমরা হঠাৎ করে এটা করতে পারবো না, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শিখানোর, আপনারা ট্রাই করেন। কিন্তু আপনারা যদি কোনো ফান্ড কোনো সময় অ্যাপ্লাই করেন, যেটা আমি সিডি কে বলবো ওরাল হেলথের জন্য কিন্তু এখন অনেক ফান্ড এখন আসছে হেলথে, মানে ডিজি হেলথে আছে এবং আদার্সে আছে, কারণ আমাদের ডব্লিউএইচও তে ট্রেনিং করার সময় বলছে ওরাল হেলথ ইজ ভেরি মাচ নেগলেক্টেড। বাংলাদেশে কিন্তু ওরাল হেলথ স্ক্রিনিং এবং ওরাল ক্যান্সারের পরিমাণ আপনারা যেহেতু দেখবেন গ্লোবোক্যান 2018-এ আপনারা দেখবেন যে এখন কিন্তু ইসোফেজিয়াল ক্যান্সার, এরপরে হচ্ছে মাউথ ওরাল ক্যান্সার, এটা সেকেন্ড টপিকে আছে, মানে অ্যাজ এ হোল। যদি ওমেন মেন আলাদা করি, ক্যান্সার আলাদা, তাহলে মেলে হচ্ছে লাং ক্যান্সার, ফিমেলে ব্রেস্ট ক্যান্সার, কিন্তু আমরা যদি কম্বাইন্ডলি দেখি পুরো ওয়ার্ল্ডে এখন ওরাল ক্যান্সার টপে চলে আসছে, ইসোফেজিয়াল এবং ওরাল ক্যান্সার, মানে আমাদের বেশি মাছে মুখের যে জিআই ট্র্যাক্ট এগুলোর মধ্যে ক্যান্সার বেশি হচ্ছে এখন। তো এইভাবে করে আপনারা ওরাল স্ক্রিনিং, ওরাল ক্যান্সার এগুলা নিয়ে কিন্তু অনেক প্রজেক্ট আসতেছে, আপনারাও কিন্তু ফান্ড অ্যাপ্লাই করতে পারেন। ফান্ড অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাদের এইভাবেই চিন্তা করতে হবে
যে যারা যারা কাজ করেন, যেমন সোহাগ বলেছিল যে ও এগুলা কাজ করতে চায়, তো আমার মনে হয় যে আপনারা সবাই মিলে প্ল্যান করে কাজ করতে পারেন, কারণ ফান্ড অ্যাপ্লাই করলে কাজটা চলতে থাকবে, আপনাদের কাজের সাথে সাথে এগুলো চলবে, কারণ আপনারা নিজেরা তো করবেন না, আপনারা মনিটর করবেন, সুপারভাইজ করবেন, নিজে করবেন, আপনারা লোক রেখে করাবেন, কিন্তু আপনি যখন অ্যাক্টিভিটিটা প্ল্যান করবেন যে ঠিক আছে আমি এই জেলায় এতগুলা মানুষকে ওরাল স্ক্রিনিং করব, টার্গেট পিপল খুঁজে বের করব, তারপরে হচ্ছে পান জর্দা খাওয়া বন্ধ করতে হবে, তাই না? কারণ এই ব্যাড ওরাল হাইজিন, স্মোকিং, অ্যালকোহল, এরা হচ্ছে ওরাল ক্যান্সার করে। এখন ওরাল ক্যান্সার প্রিভেন্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা প্ল্যানিং করে তো আগাতে হবে, যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব এগুলো বন্ধ করার জন্য, লিফলেট করব, তারপরে স্ক্রিনিং এর ব্যবস্থা করব, কতজন স্ক্রিন করব, এবং স্ক্রিনিং এর আউটকামের জন্য ইন্ডিকেটর সেট করব, যে কতগুলা প্রিভেন্ট হইলো, 2 বছর পর দেখব যে কত মানুষের স্ক্রিনিং হয়েছে, কতজন, তারপরে ফলো আপ স্ক্রিনিং, এই জন্যই কিন্তু এগুলা দরকার। তাহলে এইভাবে করলে প্রত্যেকে অনেক কাজই করতে পারবেন। সো আমার মনে হয় যে অ্যাক্টিভিটি প্ল্যানটা আমি আবারও বুঝাই দিলাম আপনাদেরকে, সুতরাং এটা অনুযায়ী আপনারা লগ ফ্রেম বসাতে থাকেন, লগ ফ্রেম এবং অ্যাক্টিভিটি প্ল্যানিং আপনারা করে ফেলেন, ঠিক আছে? সবাই করেন, সামনের সপ্তাহের মধ্যে এগুলো জমা দেন, যতটুকু পারেন চেষ্টা করেন, শেষ করেন। এরপরে আমরা পুরা প্রজেক্ট প্রপোজাল ফরম্যাটে কতটুকু করেন সেটা শেষ করে জমা দিতে হবে, চেষ্টা করেন। তাহলে আমাদের এখানে শিডিউল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাক্টিভিটি প্ল্যানিংটা আমি বললাম যে এটা এমনিও করতে হবে, রিপোর্টিং প্ল্যানিং করতে হয়, রিপোর্টিং প্ল্যান আমি পরের ক্লাসে দেখাই দিব। বেসলাইন সার্ভে, যেটা আমি কোয়ার্টার 1-এ আমরা অনেক সময় করি, যে আমরা ওখানে যাই, যে আমরা একটা বেসলাইন সার্ভে করি, আমরা দেখি মানুষজন কেমন আছে, কেমন করে আমি আগাবো, ডোনার কে, স্টেক হোল্ডার কি আছে, এমনি দেখা হয়। শিডিউল ম্যানেজমেন্টে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অবশ্য আলাদা আছে। টিম মিটিং, রিপোর্ট, ডেডলাইন, এগুলা রাখা হবে শিডিউল ম্যানেজমেন্টে, যেটা আমি একটু আগে দেখালাম যে কয়টা টিম মিটিং হবে, কয়টা অ্যাওয়ারনেস মিটিং হবে, কত দিনের মধ্যে কাজটা করতে হবে, শিডিউল কি, এগুলা আমাদেরকে জানতে হবে। এখানে লেখা আছে দেখেন, দ্য প্রজেক্ট শিডিউল ইজ এ কমিউনিকেশন টুল that informs stakeholders the status of the project and gives the project team members information that when each activity must begin and end. যখন আমি এই ধরনের একটা প্ল্যানিং করে আমি দিয়ে দিব প্রজেক্ট অফিসে, একটা ঝুলায় রাখলাম বড় করে বাধাই করে, প্রত্যেক রেসপন্সিবল পারসন দেখলো যে তার দায়িত্বটা কি, তার কখন ওই কাজটা করতে হবে এবং কোন এরিয়ার জন্য সে রেসপন্সিবল, তাহলেই কিন্তু শিডিউল ম্যানেজমেন্ট হয়ে যাবে। এরপর আসেন বাজেট ম্যানেজমেন্ট। বাজেট ম্যানেজমেন্ট আলাদা ক্লাস নেই, আমি হয়তো আরো 2টা ক্লাস পরে। তো লাইন আইটেম এক্সপেন্ডিচার, স্ট্যান্ডার্ড, ওভার এক্সপেন্ডিচার আর আন্ডার এক্সপেন্ডিচার, চেক অ্যান্ড ব্যালেন্স, প্রসিডিউর অ্যান্ড অ্যাপ্রুভাল অ্যান্ড কল ফরওয়ার্ড, এই জিনিসগুলোই হচ্ছে বাজেট ম্যানেজমেন্টে থাকে। এটা একটা এক্সেল ফাইলে আমি দেখাই দিব। একটা বাজেট ম্যানেজমেন্ট করতে গেলে আইটেম ওয়াইজ আগে আপনাকে ভাগ করতে হয়, যে যেমন ধরেন মিটিং, এটা একটা আইটেম, তো মিটিং এর মধ্যে কি কি মিটিং তখন আমি ভাগ করব। অ্যাওয়ারনেস মিটিং, কয়টা অ্যাওয়ারনেস মিটিং, তারপরে হচ্ছে অ্যাডভোকেসি মিটিং, কয়টা অ্যাডভোকেসি মিটিং লাগবে, কি কি এক্সপেন্ডিচার করতে হবে, এক্সপেন্ডিচার। তারপরে এক্সপেন্ডিচার স্ট্যান্ডার্ড, ইনকাম এক্সপেন্ডিচার স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমি আসলে কতটুকু ইনকাম, মানে কাজের পয়সা কাজে লাগালাম, আমার এক্সপেন্ডিচার কতটুকু হয়েছে, এরকম ইনকাম এক্সপেন্ডিচার স্ট্যাটাস করতে হয়। এরপরে ওভার এক্সপেন্ডিচার করে ফেললাম না আন্ডার এক্সপেন্ডিচার, আমাকে মানি রয়ে গেল নাকি আমি বেশি খরচ করে ফেললাম, সেটার এস্টিমেশন কিন্তু সাথে সাথেই রাখতে হয়। এটাকে বলা হয় চেক অ্যান্ড ব্যালেন্স। পরে আমরা করি যে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় সব সময়। তারপরে প্রসিডিউর অ্যান্ড অ্যাপ্রুভাল, এবং দেখেন প্রত্যেক সময় আপনি যে বাজেটটা অ্যাপ্রুভাল করছেন, আপনি 2 কোটি টাকা খরচ করবেন 2 বছর বা 4 বছরে হোক, কিন্তু সেখানে আপনি যে আপনার ইডি বা অথরাইজ পারসন যারা, এবং সেইখানে যদি আপনার ইনস্টলমেন্ট ফিজ, একটা হলো ডোনার আপনাকে টাকা দিবে, তাদেরকে ভাউচার দিতে হয়, সুতরাং তাদের কাছ থেকে ভাউচার না দিয়ে আপনি টাকা ইনস্টলমেন্ট নিতে পারবেন না। এটা হলো একটা, অনেক জায়গায় যেমন আমরা যে রিসার্চ প্রজেক্টগুলো করি, বিএমআরসি, বিসিসিপি, সব জায়গায় কিন্তু আমার ভাউচার অ্যাডজাস্টমেন্ট লাগে। আমরা কিন্তু এমনি এমনি কাজগুলো করতে পারি না, আমরা কিন্তু তাদের কাছে দায়বদ্ধ, তাদের কাছে আমি 5 লাখ টাকা নিই আর 10 লাখ টাকাই নেই, আমি তাদেরকে ভাউচার দিয়েই ইনস্টলমেন্ট নেই। যেমন ডিজি হেলথের কাজগুলোর সময় ওরা 3 ইনস্টলমেন্টে টাকা দেয়, এবং ইনস্টলমেন্টের টাকার সাথে ভাউচার, ইনস্টলমেন্ট, বাজেট, এক্সপেন্ডিচার সামারি শিট না দিলে ওরা আমাদেরকে টাকা দেয় না। তাহলে এইটা করার জন্য আমার একটা লোকই থাকতে হয় যে তারা এগুলো মেনটেন করবে। প্রসিডিউর এন্ড অ্যাপ্রুভাল হচ্ছে, আপনি অনেক রকম প্রসিডিউর এন্ড অ্যাপ্রুভাল আছে যেগুলো ইডির মাধ্যমে নিতে হয়, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো। কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস টু এনশিওর দ্যাট দ্য প্রজেক্ট উইল স্যাটিসফাই দ্য নিডস অফ দ্য বেনিফিশিয়ারিজ। তাহলে হচ্ছে সবসময় মনে রাখতে হবে
যে আপনি যে কাজটা করতেছেন আপনি কিন্তু শুধু নাম পাওয়ার জন্য কাজটা করতেছেন না, কিছু উপকারও হবে। আপনার বেনিফিশিয়ারি আসলেও তার নিডটা পূরণ হবে। একটা প্রজেক্টে টাকা খরচ করলেন, এই বাংলাদেশে বেশিরভাগই তো 2 নাম্বার। এই যে প্রজেক্টগুলা বেশিরভাগ করে টাকা নেয়, কাজ না করে রিপোর্ট দিয়ে দেয়, রিসার্চ না করে রিপোর্ট দিয়ে দেয়। আমরা কত দেখছি, আমাদের সাথে হয়তো 50টা রিসার্চ অ্যালোকেট হয়েছে, আমরা 2টা করলাম, কেউ আরেকটা করলো, কেউ আরেকটা, এরকম প্রচুর দেয়া হয়। কিন্তু সেটার অর্ধেক কাজ হয় আর অর্ধেকই হয় না, এবং না করেই বাজেট পেশ করে দেয়। আপনারা জানেন বাংলাদেশে করাপশনের কোনো শেষ নেই। তো কোয়ালিটি হচ্ছে যে আপনি আসলে যার জন্য টার্গেট পিপল, তাদের যাতে একটা উপকার অ্যাটলিস্ট হয়, সেটা আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট করলেন। Our quality is defined as a commitment to deliver the project output and meet the expectations of the beneficiaries, which means that quality is ultimately defined by the beneficiary. তার মানে আপনি যদি আসলেও কাজটা করেন, প্রজেক্ট আউটপুটের মাধ্যমে দেখা যাবে আপনি কাজটা করছেন, যে হ্যাঁ ওকে দ্যাট ইজ অ্যাকমপ্লিশড। কিন্তু সেটা কি বেনিফিশিয়ারি এক্সপেকটেশন মিট করে কিনা, এটা কিন্তু আপনার একটা আবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে তারা কি উপকৃত হয়েছে কিনা। তাদের কাছ থেকে আপনি একটা কোশ্চেনিয়ার দিয়েও এটা নিতে পারেন, যদি which means that quality is ultimately defined by the beneficiary, সেরকম তারাই বুঝতে পারবে যে তারা যদি বেনিফিশিয়ারি হয় তারাই আপনাকে দিবে। এটা আপনি একটা কোয়ালিটেটিভ সার্ভে করেও দেখতে পারেন। কোয়ালিটেটিভ সার্ভে ইজ দ্য আইডিআই, ইন ডেপথ ইন্টারভিউ, অথবা একটা এফজিডি ফোকাস গ্রুপ ডিসকাশন, অথবা কেআই কি ইনফরমেন্ট ইন্টারভিউ। কি ইনফরমেন্ট ইন্টারভিউ সাধারণত আমরা পলিসি মেকার বা লিডারদের কাছ থেকে নেই, আর আইডিআই হচ্ছে ছোট ছোট একজনের কাছ থেকে ইন ডেপথ ইন্টারভিউ করি, যে আপনি একটা কোশ্চেনিয়ার দেই এবং জিজ্ঞেস করি যে এই কাজটা হয়েছে, আপনি অ্যাটেন্ড করছেন কিনা, আপনার মতামত কি, আপনি এটাকে কিভাবে দেখেন, আপনার কি মনে হয়েছে এটা কি বেনিফিশিয়াল কিনা, এটা আপনার কি কোনো উপকার হয়েছে কিনা। এই ধরনের একটা সার্ভে করেও কিন্তু আমরা বেনিফিশিয়ারি আউটপুটটা নিতে পারি যে সে কি মনে করে এই কাজের ব্যাপারে। কোয়ালিটি ক্যানট বি সিন, ইট ইজ মেজার্ড বাই ইভালুয়েশন, সেজন্য আমরা ইভালুয়েট করি। আসলেও তো তাই, কোয়ালিটি কি দেখা যায়? সবসময় মনে রাখবেন কোয়ান্টিটেটিভকে আপনি মেজার করতে পারেন, কিন্তু কোয়ালিটিটি মেজার করতে হয় কিন্তু ইভালুয়েশনের মাধ্যমে। ইট ডিপেন্ডস অন দ্য মনিটরিং ইন্ডিকেটরস অ্যান্ড ইভালুয়েশন। আলটিমেটলি আপনার ইন্ডিকেটর মানে লাস্টে কি আপনি কি অ্যাচিভ করলেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কোয়ালিটিটা, কাজের কোয়ালিটি। কোয়ালিটি ম্যানেজমেন্ট আউটপুট ইনক্লুড এ কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি অডিট রিপোর্ট, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট রেকর্ড। তাহলে কোয়ালিটি যদি ইমপ্রুভ না হয় আপনি সেকেন্ড টাইম কিন্তু সেটাকে আবার করতে পারবেন। সুতরাং এটা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং এ রাখতে হবে যে আপনার কাজটা কোয়ালিটি অনুসারে হচ্ছে কিনা, আপনি টার্গেটটা ফুলফিল করতেছেন কি, ঠিকভাবে করতেছেন কিনা, অ্যাওয়ারনেস মিটিংটা ঠিকভাবে হয়েছে কিনা, ট্রেনিংটা ঠিক অনুযায়ী করছেন কিনা, আসলে কোনো বেনিফিট এর থেকে আসতেছে কিনা। এরপরে আসবে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। আমরা কিন্তু এই ম্যানেজমেন্ট প্রসিডিউরের মাধ্যমে যাচ্ছি, পরে কাইন্ড ইনফরমেশন এইভাবে আমরা পড়াচ্ছি। এই যে দেখেন স্কোপ, শিডিউল, বাজেট আমি এখনো পড়াই নেই, আমি নেক্সট ক্লাসে পড়াবো। কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে বাকিগুলো এখন আসতেছে একটা একটা করে। তাহলে হচ্ছে আগে কেন কন্ট্রাক্ট আসলো কে জানে, এটা তো পরে থাকার কথা। আছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ইনক্লুডস দ্য প্রসেসেস রিকোয়ার্ড টু অ্যাকোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস নিডেড বাই দ্য প্রজেক্ট ফ্রম থার্ড পার্টিস। এটা একটা বাজেটের সাথে মিলায় একটা অংশ। মনে করেন যে আপনার কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেস। প্রত্যেকটা আমাদের ইউনিভার্সিটিতে লজিস্টিক আছে, প্রকিউরমেন্ট আছে। প্রকিউরমেন্ট কি? প্রকিউরমেন্ট হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় বা ডিপার্টমেন্টে সবার কতগুলা করে মনে করেন যে হ্যান্ড ওয়াশ দিবে বাথরুমে, সেটা কিনবে। তারপর হচ্ছে কাগজ কিনবে, সব আমাদের কাগজ লাগে না প্রিন্টিং এর জন্য, প্রিন্টারের কালি কিনবে। আমি আমারটা বলতেছি। তাহলে প্রকিউরমেন্ট কি? ওরা একটা নোটিশ দিবে আমাদেরকে, সবাইকে দেয়, ফ্যাকাল্টিদের, তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ দেয়। তাহলে আমাদের এখানে কি ধরনের জিনিস আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এন্ড ফ্যাকাল্টি স্টাফ, তাই না? তাহলে আমাদের এখানে তারা নোটিশ দিবে যে আমাদের প্রয়োজনটা কি তারা জানে, তাহলে বলবে যে আপনাদের এখানে কার কার লাগবে। ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা তখন কি করি, আমরা এটাকে যেন কি বলে বইটা, ইন্ডিয়ান বই আছে আমাদের, হ্যাঁ আমরা ইন্ডিয়ান বই, ওরা প্রকিউরমেন্ট একটা সার্কুলার দেয় প্রত্যেক মাসে বা 2 মাস পর পর আমাদেরকে একটা জিনিস দেয়। তো 2 মাস পর পর একটা দিল প্রকিউরমেন্ট অফিসার যে এই প্রকিউরমেন্ট করার জন্য আপনাদেরকে বলা হলো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট জমা দেন। এখন আমাদের ইন্ডিয়ান বই আছে, ওখানে আমাদের ঘর করা আছে, আমরা দেই যে এই 2 মাসের জন্য আমার A4 সাইজ প্রিন্টেড পেপার এতগুলা লাগবে, আমার হয়তো বা স্ট্যাপলার পিন লাগবে, প্রিন্টারের কালি লাগবে, তাই না? আমি দিয়ে দিলাম আমার যা যা লাগে, হয়তো বা ব্যাটারি লাগতে পারে, আমাদের ওখানকার আরো সরঞ্জামের মধ্যে আমাদেরকে ওই যে আরো অ্যাক্সেসরিজ দেয়,
আচ্ছা মনে করেন আমার এরকম ফাইল লাগবে 2টা বা এরকম করলাম যে এটা মেনটেন করার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, এটা আমি দিব, দেওয়ার পর ওরা সবার থেকে ইন্ডেন্টটা নিবে, সব বা প্রত্যেক ডিপার্টমেন্ট দিবে, তারপরে আরো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, আরো নন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হচ্ছে আমরা, এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে যেমন রেজিস্টার অফিস, তারপরে ফিনান্স অফিস, তারপরে হচ্ছে প্রকিউরমেন্ট অফিস, তারপরে ডিন অফিস, এরা কি এরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। তাহলে সবাই দিবে, দেওয়ার পরে প্রকিউরমেন্টের কাজ কি, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট করবে কি, এগুলাকে সামারি করবে, সামারি করে দেখবে যে তার স্টেশনারিজ A4 আইটেম এত, A4 পেপারের আইটেম এতগুলা লাগতেছে, তারপরে কলম হয়তো এতগুলা লাগতেছে, টিস্যু হয়তো এতগুলা লাগতেছে, হ্যান্ড ওয়াশ হয়তো এতগুলা লাগছে, ফাইল ফোল্ডার এতগুলো লাগবে, স্ট্যাপলার পিন হয়তো এতগুলো, এইটা হইলো প্রকিউরমেন্টের কাজ। তখন তারা সামারি করবে, করে একটা টোটাল বাজেট করবে যে আমার এই, তখন রেট দিবে, পার A4 সাইজের পেপারের রেট এত, এতগুলা লাগবে, সুতরাং রেট হচ্ছে এত, এরকম করে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন গুলাকে একটা সিস্টেমে নিয়ে আসবে। এইটা হলো কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। কারণ নিশ্চয়ই আমাদের ইউনিভার্সিটির কোনো না কোনো স্টেশনারি দোকান অথবা কোনো বুকে মানে বুক শপ বা যেটাই বলি মানে স্টেশনারি বা দোকানের সাথে কন্ট্রাক্ট করা আছে যে যখন আমি অর্ডারটা প্লেস করব তুমি আমাকে এই রেটে এই জিনিসগুলা দিবা। কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে এরকমই হয়, কিন্তু প্রজেক্ট তো নতুন, কন্টিনিউয়াস কারোর সাথে করে নাই। তো দেখা যায় যে রিসোর্স প্ল্যান করার পরে দেখেন ইট কনসিস্টস অফ 4 স্টেপস: ডেভেলপ দ্য রিসোর্স প্ল্যান, ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, রিভিউ অ্যান্ড আপডেট দ্য প্ল্যান। তাহলে প্রথমে আমি কিন্তু এই রিসোর্স প্ল্যানটা করে নিলাম যে আমার এতগুলো জিনিস লাগবে, এই রেটে আমার বাজেট হচ্ছে এত। এখন আমি একটা কন্ট্রাক্ট করব অ্যাকোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস নিডেড বাই দ্য প্রজেক্ট ফ্রম থার্ড পার্টিস। কারণ আমি তো দোকান না যে আমি আমার প্রজেক্টেই তো আর দোকান থাকে না যে আমি সাপ্লাই দিব। তাহলে আমার কি লাগতে পারে, এমন হতে পারে কেউ আপনার ওরাল ক্যান্সার স্ক্রিনিং করবেন, আপনাদের হয়তো বা ওরাল লেশন দেখার জন্য টর্চ লাগতে পারে, তারপরে হচ্ছে আমরা জানি যে টাং অনেক সময় টাং ডিপ্রেসার লাগে, অথবা মুখের যে ইয়াটা করি এটাতে আমরা ওই যে এটাকে কি বলে ওই যে ছোট ডেন্টাল মিরর। হ্যাঁ ডেন্টাল মিরর ছাড়া যেটা দিয়ে দেখবেন মিরর প্রপ প্রপ লাগে মানে প্রপ ম্যাম প্রপ ক্যারিস প্রপ ডেন্টাল। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু জাস্ট আপনি মুখটা ভিজুয়াল ওরাল ইন্সপেকশন করছেন, এটাই তো স্ক্রিনিং। ভিজুয়াল ওরাল ইন্সপেকশন করাটাই কিন্তু স্ক্রিনিং, ঠিক আছে? তো এটার জন্য আপনার যা লাগে, মনে করেন যে আপনি এটা একটা প্রকিউরমেন্ট লাগবে না, আপনি এতগুলো জিনিস কিনবেন, তাহলে কিন্তু আপনার লাগবে হচ্ছে যে কতজন মানুষ, এটার জন্য আপনি কিন্তু একটা ফাইল তৈরি করবেন, করার পরে আপনি এইটা অ্যাপ্রুভাল নেবেন আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর বা অথরিটির কাছ থেকে, তারপরে কিন্তু আপনি জিনিসটা জমা দিবেন। আবার কোনো জিনিস কেনার জন্য যদি আপনার এটার আবার প্রত্যেক অর্গানাইজেশনের একটা বাজেট থাকে, বাজেট প্ল্যান, যে কোনো সিঙ্গেল আইটেম যদি 5 লাখ টাকার বেশি হয় সেটা আপনি অ্যাট এ টাইম কিনতে পারবেন না। এটার জন্য আপনাকে আবার কি করতে হয় জানেন? এটার জন্য আপনাকে আবার ওই মানে ওটাকে কি বলে, কোটেশন দিতে হয়, কোটেশন। এখন আবার কোটেশনের মধ্যে ব্যাপার আছে, ধরেন আপনার এই জিনিসগুলা সত্যি কথা বলতে সবাই জানি আমরা, এক একটা জিনিস কোনো জায়গায় 100 টাকা বেশি, কোনো জায়গায় 50 টাকা বেশি, বা কোনো জায়গায় 300 টাকাও বেশি হতে পারে। এখন আপনাকে কোটেশন দিতে হবে 3 জায়গা থেকে, এটা নিয়ম যে আমি একটা কোটেশন প্রাইস ঠিক করব। আমার একটা জিনিসের দাম, আমরা হয়তো দামি ডেন্টাল মিররই মনে করেন নিলেন, ডেন্টাল মিরর নিছেন, এখন আপনার 3টা কোম্পানি থাকতে পারে, 10টা কোম্পানিও থাকতে পারে, এখন আপনি কোত্থেকে নিবেন এটা কিন্তু আপনি ডিসাইড করবেন না, তাহলে কিন্তু এটার মধ্যে ফাঁকফোকর থেকে যাবে, মানে চিটিংবাজি হবে। তখন প্রকিউরমেন্টের নিয়ম কি, আপনি ডেন্টাল মিরর মনে করেন 100টা লাগবে, কারণ আপনি 100টা উপজেলায় সাপ্লাই করবেন আপনার প্রজেক্টের মাধ্যমে। এখন আপনি যেটা করবেন, এই ডেন্টাল মিররের আপনি 3টা কোটেশন আনবেন 3টা কোম্পানি থেকে বা যারা বা দোকান থেকে, যেটা সেটা আনার পরে আপনি এরকম প্রত্যেকটার জন্য আপনি কিন্তু এনে একটা জায়গায়, আপনি ধরেন একটা কোম্পানি আপনাকে হয়তো 6 আইটেম দিতে পারবে, আরেকটা কোম্পানি আপনাকে 8 আইটেম দিতে পারবে, এরকম করে আপনি কিন্তু কোটেশন গুলাকে করে করে একটা ফাইল করে জমা দিবেন। এবং একটা প্রকিউরমেন্ট কমিটি থাকে, সেই কমিটি আপনার কি করবে, এটাকে অ্যাপ্রুভ করবে যে ঠিক আছে এই জিনিসের কোয়ালিটি ভালো মনে হচ্ছে এবং এটার দামও রিজনেবল, এবং এটাই তাহলে এই অনুযায়ী কোটেশন অনুযায়ী এই দোকান বা এই কোম্পানি থেকে জিনিসটা নেওয়া হোক। এখানে সাইন দেওয়ার পরে তারপরে আপনি কিন্তু অর্ডারটা প্লেস করবেন। এটাই হলো কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে থাকে, শুধু প্রজেক্টে না, একটা ইউনিভার্সিটির অ্যাডমিন। আচ্ছা আমি কেন এগুলো জানি? বিকজ আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাকে এটা দেখতে হয়। মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের মাত্র 20% কাজ হচ্ছে একাডেমিক, কিন্তু যদিও আমাকে অনেক বেশি করতে হয়। আর বাকি আমার এখানে আমার রেসপন্সিবিলিটিতে লেখা আছে
যে my post is not only the academic post, my post is an administrative post. তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের দায়িত্ব আমাকে পালন করতে হবে, আমাকে ইন্ডিয়ান দেখতে হয়, প্রকিউরমেন্ট দেখতে হয়, ইভেন প্রজেক্ট যখন করছি তখন আমাকে সব প্রকিউরমেন্ট গুলাই অনেকগুলা দেখতে হয়েছে। তো তাইলে অ্যাডমিনিস্ট্রেটিভ যখনই আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি, প্রজেক্ট কোঅর্ডিনেটর অথবা ট্রেনিং কোঅর্ডিনেটর, তখন আমাকে অনেক ডকুমেন্ট সাইন করতে হয় যেগুলার প্রকিউরমেন্ট। তো তাইলে আমি জানতে পারি যে আমি যখন একটা কাজ করতে যাব তখন কিন্তু আমাকে এই ম্যানেজমেন্ট করতে হবে। একটা পাবলিক হেলথ প্রফেশনাল মাল্টি নলেজ থাকতে হবে, এটাই হচ্ছে নিয়ম। একটা পাবলিক হেলথ প্রফেশনাল জানবে কিভাবে প্রকিউরমেন্ট করতে হয়, একটা পাবলিক হেলথ প্রফেশনাল জানবে, যদিও এটার জন্য আলাদা আলাদা স্টাফ থাকবে, বাট ইউ হ্যাভ টু, আপনাকে তো মনিটরিং করতে হবে। মনিটরিং করতে হলে আপনাকে কিন্তু প্রসেসটা জানতে হবে, তখন কিন্তু এই জিনিসগুলো না জানলে একটা প্রজেক্ট করা যায় না। তাহলে আমরা এখানে জানলাম আজকে যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এর মধ্যেও ফাঁকিবাজি আছে, তাই না? এই কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট যদি এখন প্রকিউরমেন্ট অফিসার নিজে গিয়ে দোকান থেকে আলাদা করে চিটিংবাজি করে একটা ভাউচার নিয়ে আসতে পারে, তাইলে তো পোয়া বারো। এইরকমই হয়, এরকমই হয় ম্যাক্সিমাম প্রজেক্ট। দেখবেন যে কেউই আপনার মানে আপনার গুড হার্ট দিয়ে করে না। গুড হার্ট দিয়ে করলে এতদিনে যেই প্রজেক্ট মানি বাংলাদেশ পাইছে, মানে লো ইনকাম থাকা অবস্থায় এই মানুষের উন্নতি হয়ে যেত। আমি থান্ডার্ড হয়ে যাই, গভর্নমেন্টের রিসার্চ প্রজেক্টের পিছনে এত টাকা খরচ করে, এবং বিভিন্ন শুধু রিসার্চ না, অনেক প্রজেক্ট আসে, ওয়ার্ল্ড ব্যাংক, ডিএফআইডি, এবং হাজারো হাজার কোটি টাকা কিন্তু কাজ হচ্ছে, কিন্তু কতটুকু প্রপারলি হচ্ছে এবং কতটুকু হেলথ প্রফেশনালরা করতেছে, এটাই হলো কথা। বেশিরভাগ ক্ষেত্রে নন হেলথ প্রফেশনালরাই বেশি কাজ করে। এনিওয়ে, আমরা জানি, চেষ্টা করব যে আপনারা যারা প্রফেশনালস আছেন তারা এগুলাতে আগে আসেন, ভালোভাবে কাজ করবেন। ইনভেস্টিগেটরের টাকাও থাকবে, আপনারটাও থাকবে, কাজটাও হবে, দুটোই হয়। কারণ দুটো করাটাই তো আমাদের নিয়ম। আমরা তো আর বলতেছি না যে আমরা ফ্রি সার্ভিস দিব, ভলান্টারি করব, সেটা করতে চাইলে অন্য কথা। আপনার এরিয়াতে আপনি করেন, আপনার এরিয়াকে ইমপ্রুভ করেন, আপনার দেশের মানুষের, গ্রামের মানুষের জন্য কাজ করেন, তাদেরকে স্ক্রিনিং করেন, তাদের জন্য কিছু করেন, যেটা আপনার সারা জীবন থাকবে। দ্যাট উইল বি ইয়োর সাস্টেইনেবল ওয়ার্ক। যে সারা জীবন মানুষ বলবে যে না, উনি আমাদের দেশের গ্রামের কিছু উন্নতি করে গেছে, যদি গ্রামের ছেলে হয়ে থাকেন। মানে আমি এটা ফিল করি আর কি। পাবলিক হেলথ মানে আসলে নিজের জন্যই শুধু কাজ করে না, পাবলিক হেলথ ইজ ফর দ্য পিপল। পাবলিক হেলথ, পাবলিক কি? পাবলিক মানেই পাবলিক। আপনারা বুঝতে হবে এমপিএইচ এর উদ্দেশ্য কিন্তু সেলফ সেন্টার্ড না, এমপিএইচ ইজ ব্রড সেন্টার্ড। হ্যাঁ, এমপিএইচ মানে এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলটা যদি পালন করতে পারেন, that will be nice. Okay, so contract management will not only identify all the goods and services the project needs and acquiring them, but also identify the organization's procedure, donor restrictions and host country government regulation. এখানে দেখে একটা জিনিস পরিষ্কার লেখা আছে, দেখেন। তার মানে will not only identify all the goods, খালি আপনার কি জিনিস লাগবে আর কি সার্ভিস দিবেন শুধু এইটুকুই না। প্রজেক্টের নিড শুধু যে আপনার কোয়ালিটি কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট তা কিন্তু না, একটু আগে আমি বলছি। এটা হচ্ছে অর্গানাইজেশন প্রসিডিউর। প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু প্রসিডিউর থাকে, ওই যে বললাম প্রকিউরমেন্ট প্রসিডিউর এভাবে হবে, আমরা এভাবে কোটেশন সাবমিট করি, আমরা এই দোকান থেকে এই জিনিসগুলো নেই, এইভাবে করে আমার বাজেট হয়, সেটা অর্গানাইজেশন প্রসিডিউর ফলো করবেন। ডোনার রেস্ট্রিকশন, ডোনার বলে দিতে পারে যে 5 লাখ টাকার উপরে হলে আপনাকে কোটেশন করতে হবে, 10 লাখ টাকার উপরে হলে এই জিনিস আপনি কিনতে পারবেন না, এটার জন্য আপনাকে এই প্রসিডিউর ফলো করতে হবে। এরকম আপনাকে দিয়ে দিবে, হয়তো 2 কোটি 3 কোটি টাকা দিবে, কিন্তু আপনার জানটা বের করে নিবে ডোনার, বলবে যে এই নিয়ম পালন করেন, ওই নিয়ম পালন করেন, এইটা করেন, এই ভাউচার আমাদেরকে জমা দেন, এই প্রকিউরমেন্ট ফাইল জমা দেন, এরকম হতে পারে। আরেকটা হলো হোস্ট কান্ট্রি গভর্নমেন্ট রেগুলেশন। যেমন ধরেন আপনি কোন একটা জিনিস কিনবেন, সেখানে কিন্তু গভর্নমেন্ট আপনাকে ভ্যাট রেস্ট্রিকশন দিয়ে দিছে, আপনার 15% ভ্যাট দিবেন। এখন এখানে সেগুলো হলো গভর্নমেন্ট রেগুলেশনের উপর ডিপেন্ড করে। যেমন আমরা যখন কিনি, দেখেন যখন আমরা স্টেশনারি আইটেম কিনি এটার উপর ভ্যাট থাকে 5%, কিন্তু যখন ব্যানার, মিডিয়া এই ধরনের কোনো জিনিস কিনি, যেমন ধরেন আপনার বড় কোনো জিনিস মিডিয়ার পারপাজে কিন্তু অনেক সময় জিনিস কেনা হয়, প্রজেক্টর, স্ক্রিন অথবা মাল্টিপারপাজ অথবা অন্য জিনিস, সেগুলোতে কিন্তু ভ্যাট থাকে 15%। আর গভর্নমেন্টের রেগুলেশন করা আছে ট্যাক্স, ভ্যাট এআইটি দিতে হয়। যেমন ধরেন আমি আমার ইনভেস্টিগেটর বা প্রজেক্ট স্টাফদের বেতন দিব, স্যালারি, সেখানে 10% এআইটি কেটে রাখবে। আর যদি আমি স্টেশনারি করি 5%, রিফ্রেশমেন্ট করলে সেটা হচ্ছে 5%, আবার অন্য আইটেম আরো কিছু আছে সেগুলো 15%, এরকম গভর্নমেন্ট রেগুলেশন আছে। সুতরাং এখন যখন আপনি একটা বাজেট করবেন তখন কিন্তু আপনাকে ভ্যাট এআইটি ধরে বাজেট করতে হয়। এর জন্য সবসময় দেখবেন যে বাজেট করার সময় লিখে রাখে ইনক্লুডিং ভ্যাট এন্ড এআইটি। কারণ তার মানে কি, আপনি যা কস্ট আইডেন্টিফাই করছেন যে এই জিনিসের কস্ট এত হবে, তার থেকে বাড়ায় ধরতে হবে, আপনার বাজেটে বাড়ায় ধরতে হবে। কারণ কি, ওই 15% কিন্তু আপনার থেকে কেটে রাখবে।
তারপরে আপনি অ্যাকচুয়ালি যা হিসাব করবেন তার থেকে 15% বাড়ায় বাজেট পেশ করতে হয়, এটাই নিয়ম, ইনক্লুডিং ভ্যাট এআইটি। এটা গভর্নমেন্ট রেস্ট্রিকশন রেগুলেশন আছে, সেটা গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। এজি অফিস আছে আমাদের যে ওইখানে, যে সেগুনবাগিচা পল্টন ওইদিকে, এজি অফিসে জমা দেয়, এটা কিন্তু গভর্নমেন্টের রুল আছে। আমরা ডিজি হেলথে যখন দেই তখন কিন্তু আমরা ভ্যাট এআইটি দেই। তাহলে এই ধরনের করেই কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট করতে হয়। রিস্ক মে কাম টু দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ডোনার ফান্ড। আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ করলে পারচেজ গুডস এন্ড সার্ভিস আমি ধরাও খাইতে পারেন, এরকম কিন্তু অনেক 2 নাম্বারই হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ধরা খায় না, কারণ কিছুটা পয়সা তো গভর্নমেন্ট নিজেও পায়, সেজন্য আর ধরা খায় না। তো রিস্ক মে কাম টু দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এখন আপনার প্রজেক্ট ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজার আপনাকে কাজটা দিল, লাইন ডিরেক্টর হয়তো জানেই না, টাকা পৌঁছায় যাবে ডিজি পর্যন্ত। একটা প্রজেক্ট হয়েছে 90 লাখ 1 কোটি টাকার, সেই টাকার মধ্যে কত টাকা আপনি প্রজেক্ট যে পাইছে সে খাবে, আর কত টাকা ওই প্রজেক্ট ম্যানেজার খাবে, এটা আপনার ডিসাইড করা আগে থেকে, সুতরাং ধরা খাওয়ার চান্স থাকে না। Risk may come to the inappropriate use of donor funds to purchase the goods and services that do not meet the donor requirements. ঠিক আছে, কিন্তু ডোনার কিন্তু টাকা খায় না, ডোনার তো টাকা দেয়, আর ডোনার কিন্তু আপনার থেকে পুরোপুরি আদায় করে নেবে। এবং সাধারণত এই বিদেশি ডোনার তো এরা খুব রেস্ট্রিক্ট থাকে। আপনি যদি ভালো ফান্ডে কাজ করেন আপনাকে খুব মানে ক্লিন থাকতে হবে। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করবেন, আমরা একটা করলাম রকফেলার ফাউন্ডেশন, এটা মামুনি হেলথ সিস্টেম স্ট্রেনথেনিং দেখছে, কাজটা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ছিল, ওরকমই না, আরো কম, 70 লাখ এরকম ছিল, 70। তো ওখানে ওরা এত স্ট্রিক্ট ছিল কাজের ব্যাপারে, এবং প্রত্যেকটা জিনিসের ভাউচার এবং কিভাবে খরচ সবকিছু। তারপর এরকম আমরা আরো কয়েকটা কাজ করছি ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের, এরা হচ্ছে ম্যাট্রিক্স ওয়াইজ বাজেট নেয়। তো এরকম করতে গেলে যেটা হয় যে মানুষের উপকার করতে হলে ঠিক আছে, কিন্তু আপনাকে ক্লিন থাকতে হবে। মোট কথা আমি তাই বুঝি, কিন্তু বাংলাদেশে কোনো প্রজেক্টই ক্লিন ভাবে হয় না। Also, risk can come in the form of improper control to manage the contract relationships between the vendor and the organization. মানে ভেন্ডরের সাথেই তো আপনার চুক্তি হবে যে আপনি এই জিনিসগুলো আমাকে আগামী 4 বছর ধরে সাপ্লাই দিবেন দোকানের সাথে বা কোনো কোম্পানির সাথে। সুতরাং এটাও একটা ভেন্ডরের সাথে রিলেশনটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। অনেক সময় ভেন্ডরও টাকা পয়সা নিয়ে ঝামেলা করতে পারে, বলতে পারে যে না এই দাম আমি ঠিক করছি কিন্তু এই দামে আমি এখন আপনাকে দিব না, এটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। তো এই জন্য কন্ট্রাক্ট করে রাখতে হবে, প্রত্যেকের সাথে একটা করে কন্ট্রাক্ট করে এটা কাজগুলো করতে হয়। এরপরে দেখেন টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, TEAM, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। আমি 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, কারণ আর যাদের ক্লাস আছে 11টায়। সো টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর, এটা মনে রাখতে হবে। টিম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই যে আমি কাজটা করব, প্রজেক্ট ফিল্ড অফিসার থেকে ক্লিনার থেকে শুরু করে এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত, এটা আমরা একটা টিম, পুরা প্রজেক্টে একটা টিম, যে কোনো কাজই একটা টিম ওয়াইজ করতে হয়। যেমন আপনি যখন একটা ডাটা কালেকশন করতে যান, তখন ডাটা কালেক্টর, তার ডাটা কালেক্টর সুপারভাইজার, তারপরে আপনার সব ইনভেস্টিগেটর, আপনার অ্যানালাইসিস যে করে, তারপরে রিপোর্ট রাইট যে করে, সবাই মিলে একটা টিমে কাজ করতে হয়। সো টিম ম্যানেজমেন্ট ইনক্লুডস দ্য প্রসেসেস required to make the most effective use of people involved in the project. সবচেয়ে মনে রাখতে হবে যে সুপারভাইজার তার এমন ভাবে করতে হবে যে পিপল গুলাকে যাতে ইফেক্টিভলি প্রজেক্টে ইনভলভ করতে পারে। এইটা একমাত্র একজন ভালো প্রজেক্ট ম্যানেজারই করতে পারবে। ইফেক্টিভ ইউজ অফ পিপল, আপনার সব প্রজেক্ট স্টাফকে ভালোভাবে কন্ট্রোল করা, এবং যার যেইটার ন্যাক আছে, ন্যাক বলতে আমি কি বুঝাই, মানে এক্সপার্টাইজ আছে, তাকে সেই কাজটা দেওয়া, এটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের একটা দায়িত্ব। ফার্স্ট স্টেপ ইজ আইডেন্টিফাইং দ্য রোলস, রেসপন্সিবিলিটিস এন্ড রিপোর্টিং রিলেশনশিপস। প্রথমেই কিন্তু আপনাকে বলে দিতে হবে কে কোন কাজ করবে, কার আন্ডারে কে কাজ করছে এবং কাকে রিপোর্ট করবে। সব তো কি ইডি কে রিপোর্ট করবে না নিশ্চয়ই, মানুষের সিরিয়াল রিপোর্টিং থাকে, তাই না? যেমন আমার এখানে যারা টিচিং অ্যাসিস্ট্যান্ট লেকচারার, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে রিপোর্ট করবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অ্যাসোসিয়েট থাকলে করবে, তারপরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে করবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিন কে করবে, ডিন ভিসি কে করবে। ডিন যদি ছুটি নেয় বরাবর ভিসি বরাবর চাইবে, আমি যদি ছুটি নেই আমি ডিন বরাবর চাইবো। আমার আন্ডারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি ছুটি নেয় তাহলে আমার বরাবর সে চাইবে, আমি সাইন করলে পরে জমা দিবে। এইভাবে রিপোর্টিং অথরিটি আসে, এগুলা নিশ্চয়ই আপনারা বোঝেন। তাহলে এরকম প্রজেক্টেও রিপোর্টিং অথরিটি ফিক্স করে দিতে হয়, আদারওয়াইজ তারা বাইপাস করার চেষ্টা করে, এবং রিপোর্টিং অথরিটি না থাকলে মনিটরিং সুপারভিশন ঠিকমতো হয় না। আপনি যদি কাউকে বলে দেন যে তুমি এই জিনিসটা দেখবা, তাহলে সেই কিন্তু ওই জিনিসটা দেখার দায়িত্ব, মনিটরিং করতে হয়। কাজ সবসময় মনে রাখবেন, মনিটরিং ছাড়া কোনো কাজ হয় না। ফাঁকি মানুষ দিবেই, এটা মাথায় রেখেই কাজ শুরু করতে হবে, কিন্তু মনিটরিংটা স্ট্রং হইতে হবে।
তাহলে সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাইং দ্য রোল, রেসপন্সিবিলিটিস এন্ড রিপোর্টিং রিলেশনশিপ। সেকেন্ড স্টেপ ইজ গেটিং দ্য পিপল দ্যাট উইল বি অ্যাসাইন টু দ্য প্রজেক্ট। তাহলে প্রথমে আমি চিন্তা করব যে রোলস, রেসপন্সিবিলিটি, অ্যাক্টিভিটিগুলোকে কিভাবে ভাগ করব এবং কার আন্ডারে কে থাকবে। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রজেক্টের কোন কাজের জন্য কাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি এবং তার শুরু কোথায় শেষ কোথায় কোন এলাকায় করবে। Part of the team management also includes team evaluation, which should be done on a continuous basis to provide feedback and opportunities for staff to know about their performance, identify ways to improve it. তাহলে হচ্ছে এখানে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস বেসিসে আপনার কিন্তু প্রজেক্ট স্টাফকে ইভালুয়েট করতে হয়। যেমন ধরেন একটা কাজ করলো, টিম খুব সুন্দর করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলো, খুব অর্গানাইজড ওয়েতে করছে, আপনি তাকে বুঝাই দিয়েছেন, সে করছে, করার পর আপনি অ্যাপ্রিশিয়েটই করলেন না, আপনি সুপারভাইজার, আপনি বললেনই না কাজটা ভালো হয়েছে, তাকে মোটিভেটই করলেন না, এরকম করা যাবে না। তার ল্যাকিংসটা তাকে বুঝায় বলতে হবে। এটা হলো টিম ম্যানেজারের কাজ। তাকে বলতে হবে যে তুমি যে কাজটা এভাবে করছো, এই কাজটা যদি এভাবে না করে এভাবে করতা তাহলে তোমার, এই জন্য সাথে সাথে ফিডব্যাক নিতে হয়। একটা কাজ করার পর সাথে সাথে বলবেন যে ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, কিন্তু এই জায়গাটায় যদি তুমি আরেকটু এভাবে করতা তাহলে জিনিসটা একেবারে বললেন যদি এটা কি হয়েছে তোমার, এটা তো কিছুই হয় নাই, তাহলে কিন্তু মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়। এটা বাচ্চাদের ক্ষেত্রেও তাই। ফ্যামিলি ম্যানেজমেন্ট একটা টিম ম্যানেজমেন্টের মতো, তাই না? হাজবেন্ড ওয়াইফ, বাবা মা সবাই যদি থাকেন, বাচ্চারা, ইটস লাইক টিম ম্যানেজমেন্ট। আপনি বাচ্চাদের যদি বলেন এটা কি করলাম মা, এটা তো কিছুই হয়নি, তাহলে কিন্তু বাচ্চারা ডিমোটিভেটেড হয়ে যাবে। নেভার সে নো, তাই না? কখনো নো বলতে হয় না, বা এটা হয় নাই বলতে হয় না, তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। আমার বাচ্চাদের সেদিন একটা আর্ট কম্পিটিশন ছিল, 12 তারিখে জমা দিব, অনেকেরই ছিল। দেখেন মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু অনেক জায়গায় বাচ্চাদের আর্ট কম্পিটিশন আছে, ওগুলা জমা দিতে বলে। তো মেয়ে দিয়ে বলতেছে আম্মা এটা কেমন হয়েছে। এখন আমি যদি বলি খুব বাজে হয়েছে, কিছুই হয় না, এটা কি আঁকছো তুমি, তাইলে কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যাবে। আমি বলছি আম্মু যাই আঁকছো জমা দিয়ে দাও, তুমি তো আর ফার্স্ট হওয়ার জন্য এটা করছো না, তুমি জাস্ট কম্পিটিশনে অ্যাটেন্ড করছো, এইটাই বড়। পার্টিসিপেশন ইজ দ্য বিগ থিং। পার্টিসিপেশনে সবসময় জয়ী হইতে হবে, এটা শিখাইতে হয় না। এটা শিখাইলে কি হয়, বাচ্চারা অ্যাগ্রেসিভ হয়ে যায়। সো পার্টিসিপেট করো। তুমি পার্টিসিপেট করলে কি হবে, ওর ব্রড হবে মেন্টালিটি। তো আমি সবসময় বলি যে যাই থাকুক মা, জেতার জন্য করো না। ডিবেট ক্লাব করে, আমি মা তুমি চিন্তা করো না যে তুমি জিতবা, তুমি পার্টিসিপেট করো। তাদের সবসময় মোটিভেট করতে হয়। এই স্টুডেন্টও হচ্ছে লাইক চিলড্রেন, এবং যখন একটা প্রজেক্ট অফিস করেন, মানে আমার আন্ডারে যারা থাকে, লেকচারার থাকুক, তারাও কিন্তু লাইক চিলড্রেন। আপনি সবাইকে সুপারভাইজ করবেন অ্যাজ ইফ দে আর ইউর চিলড্রেন, তাহলে আপনি তাদের কাছ থেকে কাজটা আদায় করে নিতে পারবেন। আপনি প্রজেক্ট অফিসারকে কখনোই, সে নিশ্চয়ই আপনার থেকে সুপিরিয়র নয়, সুতরাং তাকে যদি আপনি মনে করেন তুমি এই কাজটা করতে পারলা না, এভাবে করতে পারলা না কেন, হয়তো সেই এক্সপার্টাইজ তার নাই, হয়তো আপনি রং মানুষ চুজ করছেন, তাকে দোষ দিয়ে লাভ নেই। তো ইট ইজ কল্ড টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট হচ্ছে আপনি সবসময় চিন্তা করবেন যে যার এক্সপার্টাইজ যা আছে তাকে আপনি, অথবা এমনও হতে পারে সে কাজটা তার এক্সপার্ট, মানে তার ন্যাকটা আছে, সে হয়তো শিখালে খুব ভালো করবে, এরকম আছে অনেকে, তাকে আপনি একটু শিখিয়ে দিলেন, একটু করে দিলেন, এতে আপনি ছোট হয়ে যাবেন না। কাউকে শিখালে কেউ ছোট হয়ে যায় না। তাতে যদি আপনার কাজটা ভালো আসে তাহলে সেটাই হচ্ছে টিম ম্যানেজ, আপনার সার্থকতা। তো এটি হলো ফিডব্যাক নিতে হবে, অপরচুনিটিস দিতে হবে স্টাফদের, তাদের পারফরমেন্স সম্বন্ধে স্টাফকে জানাতে হবে, টু নো অ্যাবাউট দেয়ার পারফরমেন্স এন্ড আইডেন্টিফাই ওয়েজ টু ইমপ্রুভ ইট। নিচে লেখা আছে, মানে আপনি তখন ওয়ে আউট করে দিবেন যে কাজটা তুমি যদি এভাবে করো তাহলে তোমার এরকম আসবে। সুতরাং দেখবেন যে একবার ভুল হবে, পরের বার খুব ভালোভাবে সে করবে। এই জন্য প্রত্যেকটা কাজের সাথে সাথে ফিডব্যাক নিতে হয়। প্রজেক্ট মনিটরিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এই লগ ফ্রেমটা কিন্তু এই জন্যই করা হয় যে মনিটরিংটা আমিও ট্র্যাকে আসি কিনা, আমার নিজেও ট্র্যাক রাখতে হবে। তখন আমি কি করি, যে দেখবো আমি এই কাজটা যে এভাবে করছিলাম, এই অ্যাক্টিভিটিটা একে দেওয়া হয়েছে, এখন আমি প্রজেক্ট ম্যানেজার, আমি নিজেই যদি অ্যাক্টিভিটি প্ল্যান করে না নামি তাহলে কিন্তু আমি নিজেই ট্র্যাক হারাই ফেলবো। আমি ভুলেই যাব এই অ্যাক্টিভিটিগুলো এতগুলো ক্যাম্পেইন করার কথা ছিল, তখন আমি মনিটর করব আর টিক চিহ্ন দিব, ও এই এই কোয়ার্টারেতে এই কাজগুলো করার কথা ছিল, এই কোয়ার্টারের শেষে আমি দেখবো যে এই কাজগুলো হয়েছে কিনা, এই আউটকাম গুলো আসছে কিনা। এই জন্য ট্র্যাকিং রেকর্ড করার জন্য হইলেও এই লগ ফ্রেম অ্যাক্টিভিটি প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিজেকেও ট্র্যাকে রাখতে হয়। আচ্ছা, আজকে 10টা 58 বাজতেছে, এটাই আমার লাস্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করে আমি শেষ করে দিতে চাই। সো যারা এর মধ্যে যেতে চান তারা যেতে পারেন, দিস ইজ দ্য লাস্ট টপিক। সো আমি নাকি এটা আগামী ক্লাসে পড়াবো, আপনাদের দেরি হয়ে যাচ্ছে কিনা? ঠিক আছে,
Should I continue this topic? সবাই কি নাস্তা খেতে চলে ম্যাম গেছে? আগামী ক্লাসে পড়ালে ম্যাম ভালো হয়। এর সময় কি বেশি লাগবে? যদি 5-7 মিনিটে হয়ে যায় তাহলে ম্যাডাম হয়ে যায়, আর যদি তো ওরা অলরেডি বলে ফেলছে। আচ্ছা I আচ্ছা I have to respect Dr. Bonna from RCH because that is the voice of RCH department. You should always respect your students. Okay, 5-7 মিনিট is not a matter, এটা আমরা কভার করে ফেলতে পারবো কারণ আমাদের আরো কিছু ম্যানেজমেন্ট বাকি আছে। সো আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে মনিটরিং ইভালুয়েশন ধরবো, কোনো প্রবলেম নয়। ইটস ওকে। আমার মনে হয় যে আমাদের আসলে শেষ হয়ে যেত আজকে এই পুরো এই ইয়েটাই, আজকে সব ম্যানেজমেন্টই শেষ হয়ে যেত যদি আমি টাইমলি শুরু করতে পারতাম, কিন্তু ওই যে ইয়ের কারণে আমি করতে পারলাম না। এনিওয়ে আমার মনে হয় যে আপনাদের যেটুকু হয়েছে প্রবলেম, আমি একটু শেয়ার স্ক্রিনটা বন্ধ করি। ওকে, সবার ভিডিও অফ। আর এখানে 10 বার মানুষ আসতে যাচ্ছে, মানে ভিডিওটা অন রাখতে বলি কেন জানেন? বলেন তো কেন? এই প্রজেক্ট মনিটরিং এর মতো, টু মনিটর ইউরসেলফ ইউ। কারণ আপনাদের স্টুডেন্টদের সবসময় ফাঁকি মারার ইচ্ছা থাকে। আমি সবাইকে ফাঁকিবাজ বলতেছি না, সরি টু সে, আমি জাস্ট এমনি বললাম। ব্যাচেলার স্টুডেন্টরা তো সাংঘাতিক, অর্ধেক শুনে অর্ধেক শুনেই না, পরে পরীক্ষার সময় খারাপ করে, তারপরে পরীক্ষা নিতে আসছে ডিন বলে কি তুমি এগুলা কি পড়াইছো, কিছুই পারে না। আমার তো তখন অবস্থা টাইট। ব্যাচেলার স্টুডেন্টদের খুব মনিটর করতে হয়, ওরা অর্ধেক কথা শুনে অর্ধেক শুনেই না। তো এখানে শুক্রবার দিন সবাই যদি আপনারা এনগেজ হয়ে যান অন্য কাজে, এই জন্য মনিটর করার জন্য ভিডিও অন রাখতে বলি। ভিডিও অন রাখলে আমার সুবিধা হয়, নাহলে নিজেরা কথা বলবেন, বাসার মানুষ এসে কথা বলবে, মনোযোগ থাকবে না, অ্যাটেন্ডেন্স থাকবে না। মনিটর ভিডিও অন থাকতে মনে থাকবে যে ম্যাডাম তো দেখতেছে, তাহলে ঠিক মতো শুনি, ঠিক আছে? এই জন্য ভিডিও অন রাখতে হয়। বললাম আপনারা তো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আপনাদের কাছে লুকানোর কিছু নেই, এটা অ্যাডাল্ট লার্নিং প্রসেস। তারপরও আমি একটু স্ট্রিক্ট থাকি এই আর কি। ভিডিও অন রাখলে আমার পড়াইতে সুবিধা হয়, মনে হয় যেন আপনারা শুনতেছেন, আর ভিডিও অফ রাখলে মনে হয় সবাই আমাকে ইগনোর করতেছেন। ওকে, এই জন্য আমি ভিডিও অন রাখতে বলি। কি ঠিক বলছি? না ম্যাডাম, ইগনোর তো প্রশ্নই আসে না ম্যাডাম। অনেক সময় যে আসলে হ্যাঁ টুকটাক কাজ তো থাকে, অনেক সময় টুকটাক কাজটা যাতে না থাকে, এই 1.5 ঘন্টা টুকটাক কাজ রাখা যাবে না। হ্যাঁ, যখন ক্লাস করব আমরা হ্যাঁ, এই জন্যই ভিডিও অন রাখতে হয়। ভিডিও অন রাখলে বাসার মানুষও কাছে আসতে সাহস পায় না, আসলে দেখে ফেলবে। এই জন্য আমিও ভিডিও অন রাখি। আমিও ভিডিও এর জন্য অন রাখি। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, আমরা আজকে যেটুকু পড়লাম আমি মনে করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমি আবার বুঝাই দিব, আগামী ক্লাসে আপনারা বলবেন। এই যে বললাম আগামী ক্লাসে আপনারা আমাকে বলবেন, এটা হচ্ছে আমি আপনার ফিডব্যাক নিব। এটা হলো একটা প্রজেক্ট মনিটরিং এর মতো, এবং আপনারা যদি না বুঝেন, আমাকে যদি না বলেন, তাহলে আউটকাম জিরো। তাহলে কি আউটকাম জিরো, প্রজেক্টের আউটকাম এরকম মতোই। সুতরাং আর এই যে কথাটা বললাম আগামী ক্লাসে বলবেন, এটার জন্য আপনাকে এইটার ভিতর দিয়ে যাইতে হবে। আমি পড়ানো পর্যন্ত না, আপনাকে এই লেকচারটা গো থ্রু করতে হবে, আর সেটাও যদি না করেন তাহলে তো পুরাই আউটকাম জিরো। তাহলে এই সব জিনিসেরই এরকম করেই আগাইতে হয়। সো আমার মনে হয় আমি যতটুকু লাস্ট উইকে এফোর্ট দিছি, 4টা ব্যাচে হয়তো সব সময় পুরো সময় দিতে পারি নাই। এটা এই ক্লাসের বাইরেও আমার প্র্যাকটিক্যালের একটা বিশাল সময় আর কি গেল। আমি এটা দেই প্রত্যেকবারই, কারণ প্র্যাকটিক্যালটা একটু বড় থাকে। প্র্যাকটিক্যালে মনে রাখবেন যে 1 ক্রেডিট প্র্যাকটিক্যাল মানে 30 আওয়ার্স, আর 1 ক্রেডিট থিওরি ক্রেডিট মানে 15 আওয়ার্স। আমরা এগুলো মেনটেন করি, অন্য ডিপার্টমেন্ট না করলেও অ্যাটলিস্ট আমি করি। আমার ক্লাসগুলো আমি বেসিক্যালি ভালোভাবে করার চেষ্টা করি, প্র্যাকটিক্যালটা ভালোভাবে করার চেষ্টা করি। আর 30 আওয়ার্স মানে শুধু আমার দেওয়া না, আমি দেওয়ার পরে আপনারা যে কাজটা করতেছেন তাতে আপনাদের সময় ব্যয় হচ্ছে, আপনারা এফোর্ট দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট করতেছেন, দ্যাট ইজ কল্ড দ্য প্র্যাকটিক্যাল ক্রেডিট। আপনি 1 ক্রেডিট প্র্যাকটিক্যাল ক্রেডিট আদায় করে নেবেন আমার কাছ থেকে, আমিও আপনার কাছ থেকে আদায় করে নেব। দ্যাট ইজ মাই পড়ানোর স্টাইল, এরকমই আমার ইভালুয়েশন এভাবেই আমি করি। সো আপনারা কষ্ট করে একটু লক ফ্রেমটা করে ফেলেন এখন। আজকে আমি দেখাই দিলাম যেভাবে, এভাবে অ্যাক্টিভিটি গুলো বসান,
তারপরে লগ ফ্রেমে গোল, অবজেক্টিভ, আউটপুট এবং অ্যাক্টিভিটি গুলো বসান। আর অ্যাক্টিভিটি গুলো বসানোর পরে ওখানে অ্যাক্টিভিটি ওভিআই গুলো লেখার দরকার নাই, ওটার জন্য আলাদা আমি চার্ট দেখাইছি, সেভাবে করেন। এবং তারপরে প্রজেক্ট প্রপোজাল ফরম্যাট অনুযায়ী যেভাবে আমি বলছিলাম, কভার পেজ, ইন্ডেক্স, অ্যাক্রোনিম, ব্যাকগ্রাউন্ড, রেশনাল, বেনিফিট, যা যা লিখতে হবে এগুলা ওয়ার্ড ফাইলে বসানো শুরু করে দেন, নাইলে এটা জমা দিতে পারবেন না টাইমলি। আর এই শনিবারে কি সিডির সাথে ক্লাস আমার? আগামীকাল বার্ডেন অফ ডিজিজ কি রুটিনে আমার ক্লাস? আমার একটা ক্লাস সিডির সাথে অলরেডি পেন্ডিং আছে, আমি পারলে কালকে 1.5টা ক্লাস নিব আর কি, যদি আমার থাকে। আজকে মানে আপনার আগামীকাল আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস বাকি আছে। আচ্ছা, আমার এনসিডি গ্রুপের সাথে আমার 2টো ক্লাস পেন্ডিং হয়ে গেছে। একটা হলো গ্লোবাল হেলথের ইউনিভার্সাল হেলথ কভারেজ, আরেকটা হলো গতকাল ছিল, গতকাল থাকলেও গতকাল আমার একটা 7:30 থেকে 9টা পর্যন্ত একটা ক্লাস ছিল, 9টা থেকে যে আরসিএস গ্রুপের সাথে ক্লাস ছিল, তো গতকাল ক্লাসটা আমি নিতে পারি নাই। ডব্লিউএইচও পেন প্রোটোকলের উপরে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এখন এনসিডি আমাকে কবে টাইম দিবে? শনিবার সকালে কে কে ফ্রি আছে? এনসিডি কেউ ফ্রি নাই? রাতেও ফ্রি থাকে না, রাতেও ডিউটি করে সবাই, দেখি মাস্ক পরে। আজকে রাতে ঠিক আছে, আজকে রাতে নিব। কয়টায়? কয়টায়? 8:30 পরে। তাও আবার 8:30 তুমি কি করবা 8:30 পর্যন্ত? ম্যাম কিছু কথা বলে জানাইলে ভালো হয় আর কি সবার সাথে। পরে আর হয় না বাবা, আমাদেরও অনেক কাজ আছে সারাদিন। রাত 8:30 ম্যাম 8:30টায় দেন, ওনার যেহেতু 8:30 পর্যন্ত সমস্যা। 8:30 বেশি দেরি হয়ে যায় ফারজানা, 8টা থেকে শুরু করো, বেশি দেরি 10টা বেজে যায়, খাওয়ার টাইম চলে যায় থাকে। ঠিক আছে ম্যাম, তাহলে 8টায় দেন। আমি যখন ক্লাস নিই আমার বাচ্চারা এই চারপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকে, বুঝছো? এই যে আমি এই জন্য দিয়ে রাখছি যে ব্যাকগ্রাউন্ড, অকল ব্যাকগ্রাউন্ড, ওরা আসে আর ঘুরঘুর করে চারপাশে, যে রাত 10টা 11টা বাজে, প্রায়ই আমার বাজে। এই মধ্যে তো ঠিক আছে ম্যাম, তাহলে 8টায় দেন ম্যাম। 8টা থেকে 10টা নেই, হ্যাঁ 2 ঘন্টা লাগবে পড়াতে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, ওকে ম্যাম। ঠিক আছে, আজকে মনে করাই দিও, আমি পরে আমার তো কাজ হচ্ছে না। আচ্ছা, আজকে তো বন্ধ হলো না জুম, ঠিক আছে, আল্লাহর রহমত আছে, হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে খালেদ ভাইয়া, আপনি আমাকে 1 ঘন্টা পর নক করেন। ওকে ম্যাম, আই উইল বি। বন্ধ হলো না কেন বুঝলাম না। হ্যাঁ 40 মিনিট পরে শেষ হয়ে যায়, কিন্তু আজকে হয় নাই, আল্লাহ একা একা রহমত করে দিছে অটোমেটিক। আজকে আমার কাজ, আমি জানি না রাতের ক্লাসটা হয়তো এভাবে নিতে হবে, আমার বিডিআরএন কাজ করতেছে না, কালকে অফিসে গেলে হয়তো বিডিআরএনটা ঠিক করতে পারবো। এনিওয়ে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।